আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমার কথা ক্লিয়ারলি শোনা যায়? হ্যালো। আচ্ছা, বিভোর। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মাহাদি হাসান। আমাদের ৫ মিনিটের মতো লেট হওয়ার পিছনে একটা রিজন আছে। আজকে ১ম বারের মতো যেহেতু ওয়েব অ্যাপে ক্লাস হচ্ছে, ওয়েব অ্যাপের একটু অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করছিলাম। এইজন্য একটু সময় লাগছে। ওয়েব অ্যাপে এখনো মনে হয় না, এখনো আসে নাই আমার অ্যাক্সেস। এইজন্য একটু সময় লাগছে। ঠিক আছে? আর সবাই জয়েন করুক আস্তে, আস্তে। সবাই জয়েন করে ফেলুক আস্তে, আস্তে। আমরা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়েব অ্যাপে প্রবলেম দিচ্ছে। আচ্ছা, ওয়েব অ্যাপে ওই যে আমি অ্যাক্সেসটা নিয়ে আ অ্যাক্সেস নিয়ে আমি একটু সময় নিচ্ছি। স্যার আ একই ওকে। হ্যাঁ, ওয়েব অ্যাপে এখনো লাইভ হচ্ছে না। আমি লাইভের ব্যবস্থা করছি আরকি। একটু চেক করি সব ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমরা কে কোন কলেজ থেকে পড়েছো ততক্ষণে একটু জানাও। আর আমি ততক্ষণে ওয়েব অ্যাপের বিষয়টা একটু দেখি। যে ওয়েব অ্যাপে আমার অ্যাক্সেস ক্লিয়ার হলো কিনা। না, এখনো হয়নি। আরেকবার দেখে নিই। ওকে। আচ্ছা। চিটাগং, জয়পুরহাট, এটা ওকে। ক্লাস করে আমি যখন বয়স ১০ তখন আপনি চাকরি পরীক্ষায় এসে ম্যাথগুলো দেখতাম বিশেষ করে। আচ্ছা, ঠিক আছে। বিভোর দত্ত। আচ্ছা, আমরা একটু কথাবার্তা বলতে থাকি। ওই অ্যাপের অ্যাক্সেসটা পেতে, পেতে আমরা একটু কথা বলতে থাকি ততক্ষণে। আমরা একটু কথা বলতে থাকি। ওকে। আচ্ছা, এসছে নাকি? মানে আমাদের ওয়েব অ্যাপের কাজ চলতেছে অ্যাক্সেস দেওয়ার, বুঝছো? সেই জন্যই একটু ওয়েট করতেছি। না, এখনো আসেনি। তো আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা? আমাদের কেমিস্ট্রির আহ একটা স্পেশাল কোর্স আমরা শুরু করে দিলাম, তাই না? আজকে থেকে আ ডিআরএমসি সাউন্ড নাই। হ্যাঁ, সাউন্ড নাই? এই সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার আছে না? সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড কি আমাদের ক্লিয়ার আছে? আ হ্যাঁ স্যার, আমি ভালো আছি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে। একটু ওয়েট করো।
মানে আমিও একটু ওয়েট করতেছি যে আমার ওয়েবে ক্লাসটা শুরু করার জন্য। আর 2 মিনিট বা 3 মিনিট ওয়েট করব, তারপরে আমরা শুরু করে দিব। ঠিক আছে? আচ্ছা, প্রথম ক্লাসটা আমরা ইয়েও করতে পারি। প্রথম ক্লাসটা যদি অ্যাক্সেস পেতে আর দেরি হয়, তাহলে আমরা এখানে নিয়ে পরে আপলোড করে দেব। একবার একটু চেক করে নিই। আচ্ছা, দেয়া হয়েছে বলতেছে, চেক করি এখন। আই থিংক এখন ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিং অন, ঠিক আছে। এখানে গো লাইভ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ওয়েব অ্যাপে যারা আছো তোমরা একটু কমেন্ট করো, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সব? একটু তোমরাও কমেন্ট করো। সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ওকে, ওয়েব অ্যাপেও সবাই ক্লিয়ার। ভিডিও আসে না? না, ভিডিও তো আসছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ? এফবিতেও লাইভ চলতেছে, এফবিতে লাইভ চলতেছে। এফবিতে তো লাইভ চলতেছে। কি হলো এটা? আচ্ছা, ফার্স্ট দিন তো একটু খালি ওয়েট করো, মানে জিনিসটা একটু ফার্স্ট ডেতে বুঝে নেওয়ার জন্য। ফুল স্ক্যান করব, পাগলের দল আর বিহাইন্ড দ্য ক্যামেরা আছে। আচ্ছা, এখানে ঠিক আছে, এটা বন্ধ আছে, ভিডিও আসছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে, আই থিংক আমরা আমাদের ক্লাস শুরু করে দিতে পারি, তাই না? আচ্ছা, তোমরা সবাই আরেকবার একটু কমেন্ট করো, সবাই দুই পক্ষই সব ক্লিয়ার আছো কিনা। আমরা আরেকবার, আমি এখান থেকে দেখে নিই। ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার। ফিজিক্স নিয়ে কিছু বলেন, আগে কেমিস্ট্রি শুরু করি আমরা, তারপরে ফিজিক্স। ওকে, ঠিক আছে।
ফিজিক্স, বায়োলজি, আইসিটি, আরো আরো যা যা সাবজেক্ট আছে। ওকে, আচ্ছা, তো আমাদের আমাদের প্রথম প্রথম যে বিষয়টা, আজকে থেকে তোমাদেরকে একটা কেমিস্ট্রির খুবই স্পেশাল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমে আমি জাস্ট 5-10 মিনিট কিছু কথা বলে নিই। আমরা যেহেতু কোর্সের আজকে একেবারে শুরুর ক্লাস আমরা করছি, সেজন্য একেবারে ফার্স্টেই আমি কিছু কথা বলবো। এই কিছু কথাগুলা তোমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা জিনিস দেখো, তোমরা এইখানে যারা আছো, আমি ধরে নিচ্ছি 100% তোমরা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট। তোমরা যারা এইচএসসি 2026-এ দিবা, তারা আসলে তোমরা এখানে আছো। 99% এরকমই আমরা 2026-এর স্টুডেন্ট। তো তোমাদের প্রথমেই এখন একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাদের এই সময়টাতে একটা নতুন কোর্স তোমরা শুরু করছো, এবং এই সময়টা আমি মনে করি নতুন কোর্স শুরু করার জন্য একেবারে উপযুক্ত একটা সময়, একেবারে উপযুক্ত। তুমি যে শুরু করতেছো এখন থেকে, এটাই উপযুক্ত সময়। কেন? এটার পিছনে রিজন হচ্ছে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে সাউন্ড কম। ওকে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে না? ভিডিওর সাথে সাউন্ড মিলে না কেমনে কি? ভয়েস ডিলে, ভয়েস কি ডিলে হচ্ছে? আচ্ছা, একটা জিনিস একটা কাজ করো, তোমরা একটা একটা কাজ করো, তোমাদেরকে স্যার ঠিক আছে, সব ঠিক আছে, ভিডিও আসতেছে না আমার? আচ্ছা, ঠিকই তো আসছে সব, অল ওকে, অল ক্লিয়ার, ওকে, সব ক্লিয়ার আছে, ওকে, ঠিক আছে। হয়তোবা কারো ওখানে নেটের প্রবলেমের কারণে একটু ডিলে হচ্ছে, নেটের প্রবলেমের কারণে হয়তোবা ডিলে হচ্ছে, এরকম হতে পারে। তবে কারো যদি প্রবলেম হয়, তোমরা ফেসবুকে ক্লাসটা করো, ফেসবুকে ক্লাসটা করার পরে আবার ওয়েবে এসে তুমি কন্টিনিউ করবা, যে রেকর্ডেড ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? কারো যদি কোনো কিছুতে প্রবলেম হয়। তো আমি যেই কথাগুলো বলছি সেটা মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে এরকম যে তোমরা যারা এখন কোর্সটা শুরু করেছো, তোমাদের এটা উপযুক্ত সময়, কারণ পৃথিবীর যে কোনো কাজ এর উপযুক্ত সময় হচ্ছে এখন। একদিন পরেও না, 10 দিন পরেও না। জাস্ট তুমি পড়াশোনা করো নাই, তাহলে কি করতে হবে? পড়াশোনা শুরু করতে হবে এখন। কবে থেকে পড়াশোনা শুরু করতে হবে? এখন থেকে। তোমার একটা লক্ষ্য আছে, তুমি লক্ষ্যটাতে পৌঁছাতে চাও, কখন পড়াশোনা শুরু করতে হবে? কখন কাজ শুরু করতে হবে? এখন। তুমি যে কোনো কাজ শুরু করার উপযুক্ত সময় হচ্ছে এখন, ঠিক আছে? তো যেই সময়ই আসুক না কেন, সেই সময় থেকে তুমি যদি শুরু করো, তুমি 100-এ 100% তুমি ভালো করবা। তোমার যদি একনিষ্ঠ চেষ্টা থাকে, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তোমার আশেপাশে অনেকেই বলবে, আরে অনেক দেরি হয়ে গেছে, ওই তুই তো কিছু পারিস না, আরে আমাদের কিছু হবে না। হতাশাগ্রস্ত মানুষ অনেক বেশি। হতাশাগ্রস্ত মানুষদের আশেপাশে তুমি যখন কথাগুলো শুনবা, তুমি জাস্ট ইগনোর করবা জিনিসটা। তুমি মনে করবা ইনশাল্লাহ আমার দ্বারা হবে। তোমার মনের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে তুমি করতে পারবা, তোমার মনের মধ্যে যদি থাকে তুমি আগামীতে ভর্তি পরীক্ষায় বুয়েটে 1 থেকে 100-র মধ্যে হতে চাও এবং তুমি হতে পারবা, এই বিশ্বাস আগে থাকতে হবে। তুমি ভার্সিটিতে 1 থেকে 100-র মধ্যে হতে চাও এবং তোমার এই বিশ্বাসটা আছে, এবং তুমি মেডিকেলে তুমি যদি পরীক্ষা দাও, তাহলে ঢাকা মেডিকেলে একবারে একটা ভালো প্লেস করতে চাও, তোমার যদি এই বিশ্বাস থাকে আমি পারবো, এবং তুমি যদি এই অনুযায়ী কাজ শুরু করে দাও, তুমি 100% ইনশাল্লাহ পারবা। তোমাদেরকে আমি একটা ইনশিওর করতেছি, আজকে মানে আজকে থেকে আমি যেই জিনিসগুলো পড়াবো, সেইটা তোমার অ্যাডমিশনের 90% কাভার করবে। অ্যাডমিশনের 90% কাভার করবে। 90%। কথা কি বুঝেছো? অ্যাডমিশন কত পার্সেন্ট কাভার করবে? 90%। কোনো প্যারা নিবা না। আমি যা পড়াচ্ছি, যা পড়তে দিব, যা কিছু করাবো, সবকিছু তুমি জাস্ট আমার সাথে সাথে আগাও। তুমি 100% ইনশাল্লাহ, তুমি যেমন এইচএসসি তে তো ভালো করবাই, তার সাথে অ্যাডমিশনও ভালো করবা। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে যে ভিডিও দেখা যায় না, ভিডিও গ্রুপে অ্যাড হতে পারি নাই, ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারি নাই। ফেসবুক গ্রুপে অ্যাড হতে না পারলে ওই যে তুমি তুমি
একটা কাজ করো, সেটা হচ্ছে আগামীকালকে 01320820854 এই নাম্বারে কল করে কথাটা বললো যে আমি ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারি নাই। ঠিক আছে, এটা একটু বলো। ফেসবুক গ্রুপে যে অ্যাড হতে পারো নাই এই নাম্বারে কল করে বলবা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? ওকে, তো ঠিক আছে, ভিডিও দেখা যাচ্ছে না, সে ফেসবুক গ্রুপে অ্যাড হবা, সমস্যা নাই, ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবা। ওকে, তাহলে আমরা স্যার 3টা অধ্যায় আছে, কোনো সমস্যা নাই। তোমার কেমিস্ট্রি তুমি কিছু পারো না। এই কোর্সটা কার জন্য আমি একটু বলে রাখি, এই কোর্সটা কার জন্য এটা নিয়ে একটু বলা দরকার। এই কোর্সটা একেবারে যারা কিছুই পারে না, একেবারে জিরো নিয়ে বসে আছে, একেবারে জিরো, আমি কিছু পারি না, একবারই কেমিস্ট্রি কিছু বুঝি না, কিন্তু কেমিস্ট্রির মাধ্যমেই আমি এইচএসসি তে তো কেমিস্ট্রিতে ভালো করবই, 100% পেতে চাই, এবং কেমিস্ট্রির মাধ্যমেই আমি অ্যাডমিশনেও আগায় থাকতে চাই, যে অ্যাডমিশনে দেই না কেন আগায় থাকতে চাই। এই কোর্সটা তার জন্য। প্রথম দিনই ক্লাসে এই কথাগুলো বলে নিচ্ছি, তোমাদের কি কি করণীয় সেই জিনিসটাও তোমাদেরকে জানতে হবে। করণীয় কি? তুমি সারা বাংলাদেশে কেমিস্ট্রিতে সবচেয়ে আগায় থাকতে চাও, তাহলে তোমার কিছু স্পেশাল করণীয় বিষয় আছে না? একবারে স্পেশালি তুমি চাও যে হ্যাঁ আমি সেরা হব, সেরা, আমি এইখানে কেমিস্ট্রি পড়ে আমি সেরা হব, কেমিস্ট্রিতে একেবারেই সেরা। ঠিক আছে, এটা তো হতে চাও। সেইটা যদি হতে চাও তাহলে 1 নাম্বার হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে। তুমি রেগুলার ক্লাস করবা। যদি তোমার ক্লাস মিস যায় সমস্যা নাই, সমস্যা নাই, তুমি রেকর্ডেড ক্লাসগুলা ধারাবাহিকভাবে করবা, রেকর্ডেড ক্লাসগুলা ধারাবাহিকভাবে করবা। তোমাদের প্রতি আমার সাজেশন, হ্যাঁ, তোমাদের প্রতি আমার সাজেশন যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি করা শুরু করবা, চেষ্টা করবা সেই চ্যাপ্টারের পূর্ণ ক্লাস করতে। এমন না যে হ্যাঁ আমার যে পার্টটা দরকার সেটা, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। এমন হতে পারে তুমি এমন একটা টপিক পড়তেছো, সেটার বেসিকটা আমি আগের টপিকে দিয়েছি, বুঝেছো? মানে তোমার ওই টপিকটা দরকার এখন, কিন্তু ওইটার বেসিকটা আমি আগের টপিকে দিয়েছি, এটা হতে পারে। সেই জন্য যে কোনো একটা চ্যাপ্টার যখন পড়বা, তোমার দায়িত্ব হবে যে পুরা চ্যাপ্টারটা পড়া, বুঝতে পেরেছো? তাহলে রেগুলার ক্লাস করবা, যদি মিস যায় রেকর্ডেড ক্লাসটা করে নিবা, বেশি পরিমাণে রেখে দিও না। আমাদের চারপাশে ঘুরঘুর করতেছে শয়তান, তোমাকে রেকর্ডেড ক্লাস পরবর্তীতে আর করতে দিবে না। আজকে করব, কালকে করব, পরশু করব করে করে করতে দিবে না। হ্যাঁ, খুবই মনে করো যে তোমার চরম ব্যস্ততার কারণে তুমি করতে পারলা না, তোমার এক্সাম ছিল, অনেক কিছু ছিল, এই জন্য ঠিক আছে, তোমার হতে পারে। তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করবা জিনিসগুলো শেষ করার। মানে যেগুলো আমি ক্লাসগুলো নিয়ে নিব, পারলে পারলে রেগুলার ক্লাস করবা, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসগুলো যদি তুমি পারো তাহলে খুব তাড়াতাড়ি শেষ করবা। তুমি সুন্দর করে ক্লাস নোট, আমি তোমাদেরকে তো ক্লাস নোট প্রোভাইড করবই, তাই না? ক্লাসগুলো তো রেকর্ডিং থাকবেই, কিন্তু তুমি নিজে আমার সাথে সাথে ক্লাস নোট তৈরি করার চেষ্টা করবা। যদি আমার সাথে সাথে ক্লাস নোট তৈরি করতে ঝামেলায় পড়ো, সেই ক্ষেত্রে তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে খুবই তাড়াতাড়ি, মানে যখন রেকর্ডেড ক্লাস করছো তখন আটকায় আটকায় তুমি ক্লাস নোটগুলো করবা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? রুটিনটা চেঞ্জ করলে ভালো হয়। তোমাদের তো শনি সোম বুধবারে, তোমাদের তো টুইসডেতে কোনো এক্সাম নাই, মানে ক্লাস নাই। শনি সোম বুধ আর শুক্রবার তোমাদের ক্লাস কি কি বারে হবে তোমরা কি জানো? তোমাদের ক্লাস হবে হচ্ছে শনি, সোম এবং হচ্ছে বুধবার। কোনো জায়গায় যদি ভুল কিছু দেওয়া থাকে আমি জানি না, মানে ক্লাস হবে শনি সোম বুধবার 10টা 15 মিনিট থেকে
এবং হচ্ছে শুক্রবার 10:30 AM, মানে সকাল 10:30। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছো? এইটাই শনি সোম বুধ, শনি সোম বুধ এসিএস ডাউটসে অ্যাক্সেস দিচ্ছে না। আচ্ছা, আমি বলে মানে এগুলো তো শুরু হচ্ছে এই কোর্সটা, ইনশাল্লাহ সবগুলোতেই পেয়ে যাবা অ্যাক্সেস, সব পেয়ে যাবা। হ্যাঁ, অ্যাক্সেস সব পেয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। স্যার লেকচারের সাথে সাথে সাথেই নোট করব নাকি পরে স্লাইড দেখে দেখে তুলবো? স্লাইড দেখে দেখে তোলার চেয়ে মানে আমার সাথে সাথেও করবা, মানে জিনিসটা দুইটা হলেই ভালো হয়। আমার স্লাইডটাও আছে, আমার ক্লাসটাও রেকর্ডিং যখন দেখতেছো সুন্দর করে ক্লাস নোটটা তুলে রাখলা তোমার খাতায়। কিন্তু এই খাতায় তুলে রাখলেই হবে না, এটা বারবার রিভিশন দিতে হবে, ঠিক আছে? তাহলেই হবে। তো ঠিক আছে, আমি তো তোমাদের সাথে আছি, আমি তো তোমাদের সাথে অনেক প্রকারের কথাবার্তা বলবো। আজকে আমরা জাস্ট কথা এখানে স্টপ করে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করে দিতে পারি। তোমরা কি সবাই রেডি আছো আজকের প্রথম ক্লাস করার জন্য? সবাই যদি রেডি হয়ে থাকো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিতে পারি। সবাই রেডি কথাটা লিখো, সবাই কি আমরা রেডি আছি কিনা? সবাই আমরা কি রেডি আছি? ফিজিক্স নিয়ে কোনো একটা কিছু বলেন। ওকে, ঠিক আছে, ম্যাথ আর ফিজিক্স আনলে খুশি হতাম। আচ্ছা, ওকে। আগে কেমিস্ট্রি করো, কেমিস্ট্রি করো, হ্যাঁ কেমিস্ট্রি করো। কেমিস্ট্রি দিয়ে উপকৃত হইলে তারপরে সব হবে, এক এক করে একবার বস হয়ে যাবা। আগে বস হও আগে কেমিস্ট্রিতে, ঠিক আছে? তো আসো আমরা প্রথমে এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আমরা আসলে পড়বো সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করি। তো প্রথম প্রথম যে টপিকগুলো যেগুলো, সেই টপিকগুলোর নামগুলো আমি লিখছি। টপিকগুলো কি কি দেখো, মনে রাখবা। ফার্স্টে আমরা আমরা আমাদের যেই বিষয়টা আছে সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা গ্রিন রসায়ন বা সবুজ রসায়ন, গ্রিন কেমিস্ট্রি, ঠিক আছে? তাহলে ফার্স্ট টপিক হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি। এটা কি কি টপিক আছে দেখো, তারপরে আছে রাসায়নিক গতিবিদ্যা, আচ্ছা। থার্ড টপিক রাসায়নিক সাম্যাবস্থা, ফোর্থ টপিক অম্ল ক্ষারক সাম্যাবস্থা, এরপরে ফিফথ নাম্বার টপিক তাপ রসায়ন, আচ্ছা। এগুলোর ভিতরেই অনেক কিছু আছে, এগুলোর ভিতরে অনেক কিছুই আছে। তবে আরেকটা আমরা বলতে পারি যে আমাদের কিছু কিছু জিনিসের মধ্যে মুক্ত শক্তি একটা পার্ট আছে, মুক্ত শক্তি, যেটাকে বলি আমরা গিভস ফ্রি এনার্জি, মুক্ত শক্তি, সেটা নিয়ে একটা পার্ট আছে। তো আমাদের গ্রিন কেমিস্ট্রি, হ্যাঁ রাসায়নিক গতিবিদ্যার মধ্যে অনেক কিছু জিনিস আছে। যেমন এখানে আমাদের বিক্রিয়ার হার আর দ্বারা প্রকাশ করি যদি, আচ্ছা লিখে রাখি এখানে বিক্রিয়ার হার, তারপরে হার বা বেগ আর কি, তারপরে হার ধ্রুবক নিয়ে অনেক কিছু আছে। তার সাথে ক্রম বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এই বিষয়গুলো আছে। ক্রম বিক্রিয়া কি কি মানে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সেগুলো তোমাদেরকে জানতে হবে। রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে লা শাতেলিয়ার নীতি আছে, লা শাতেলিয়ার নীতি, তারপরে তোমার কেপি কেসি এই রিলেটেড ম্যাথগুলো আছে।
এই রিলেটেড অনেক কিছুই আছে আমাদের, ঠিক আছে? মানে সাম্যধ্রুবক রিলেটেড জিনিসগুলো আছে। অম্লক্ষারক সাম্যাবস্থায় মূলত হচ্ছে পিএইচ, পিওএইচ, হ্যাঁ, তারপরে বাফার, এই বিষয়গুলো থাকবে। তাপ রসায়নে এটা একটা ব্যাপক চ্যাপ্টার, মানে ব্যাপক জিনিস, ডেল এইচ রিলেটেড থাকবে, ডেল এইচ বের করা রিলেটেড। আর মুক্ত শক্তি হচ্ছে তোমার ডেল জি রিলেটেড জিনিস। এগুলো হচ্ছে আমাদের আলোচ্য সূচি, যেই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? হ্যাঁ, কেমিস্ট্রি ইনশাআল্লাহ ভালো পারবা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো লিখে ফেলো যে আমরা আসলে অ্যাকচুয়ালি কি কি জিনিস পড়বো, সেটা এই জিনিসগুলো আমরা আসলে পড়বো, এগুলো লিখে ফেলো সবাই। সবাই লিখে ফেলো, লিখা শেষ? আচ্ছা, আমরা একটা জিনিস, আচ্ছা ওকে, ঠিক আছে। এখন আমি তো টপিকের নাম বললাম, তোমাদের কাছে মনে হইতে পারে এই টপিকগুলো আমি কোন বই থেকে পড়াবো। আমাদের মানে তোমার কাছে কোন বইটা থাকা জরুরি, হ্যাঁ, বইয়ের কথা যদি আমি বলি, তোমার কাছে কোন বই থাকা জরুরি সেটা দেখো। তোমার কাছে কোন বই থাকা জরুরি? অ্যান্সার হচ্ছে যে কোনো বই। অ্যান্সার হচ্ছে যে কোনো বই থাকলেই তোমার কাছে চলবে। তবে যেহেতু আমাদের আমাদের আলটিমেট চাহিদাটা হচ্ছে যে এইচএসসি তে ভালো করা, এবং তার সাথে সাথে মানে যেই ভর্তি পরীক্ষায় আসুক না কেন সেই ভর্তি পরীক্ষা ভালো করা। তো সেইটার জন্য কোন বইটাকে ফোকাস করলে বেশি ভালো করা যাবে সকল পরীক্ষায়, তাহলে অবশ্যই আমাদের 1 নাম্বার পোর্শনে আসবে হাজারি স্যারের বই। 1 নম্বরে আসবে আমাদের হাজারি স্যারের বই, তাই না? হাজারি স্যারের বই তোমরা তোমরা একটু আমাকে জানাবা যে হাজারি স্যারের বই তোমাদের মানে কোন মানে ইয়াতে পড়ায়, মানে তোমাদের কার কলেজে হচ্ছে হাজারি স্যারের বই পড়ায়, কার কলেজে কবির স্যারের বই পড়ায়, কার কলেজে গুহ স্যারের বই পড়ায়, অথবা মানে যে কোনো তোমাদের কার কলেজে কোন বই পড়ায় আমি একটু জানতে চাই তোমাদের। হাজারি হাজারি হাজারি, সবাইকে হাজারি। মনে রাখবা যে মোটামুটি ভাবে হাজারি স্যার এবং কবির স্যার এইটা মানে অ্যাডমিশন টেস্টে এই দুইটা বই থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসে, এই দুটা। হাজারি স্যার, রংপুর গভট, ওকে। আচ্ছা, একটা একটা বই আছে আরো, অক্ষরপত্র, এটা অনেক জায়গাতেই পড়ে এবং ভালো বই। অক্ষরপত্রের যেই বই আছে সেটা, তাই না? অক্ষরপত্রেও দুই এক জায়গায় পড়ায়। এটা কি 4th চ্যাপ্টার ভাইয়া? হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে 4th চ্যাপ্টার করব। তোমরা তো, তোমাদেরকে তো মনে হয় বলেছি যে প্রথমে আমাদের 4th চ্যাপ্টার হবে, তারপরে আমাদের পরের চ্যাপ্টারগুলো হবে। তিনটাই নিব নাকি? না, তোমার কাছে যে কোনো একটা থাকলেই হবে। শোনো, এইচএসসি তে বইয়ের বিষয়টা কি, এইচএসসি তে বইয়ের বিষয়টা হচ্ছে তোমার কাছে বেশি বই থাকলে একটা জায়গায় সুবিধা আছে, একটা জায়গায় সুবিধা আছে, নোটের চেয়ে বইয়ে কনফিডেন্স পাওয়া যায় বেশি, নোটের চেয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি একটা জিনিস দেখবা, হাজারি স্যারের বইয়ে যেই জিনিসটা বুঝতে তোমার সমস্যা হচ্ছে সেটা কবির স্যারের বইয়ে ইজি লাগবে, যেটা কবির স্যারের বইয়ে কঠিন লাগছে সেটা হাজারি স্যারের বইয়ে ইজি লাগবে। তো এই জন্য, বা ওইটা অক্ষরপত্রে যে আবার ইজি লাগতেছে, এই দুটাতে কঠিন লাগলে গুহ স্যারের বইয়ে জিনিসগুলো একটু ডিফিকাল্ট করেই দেওয়া, কিন্তু ওইখানে অনেক প্র্যাকটিস প্রবলেম, মানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো গুহ স্যারের বইয়ে অনেকগুলো, মানে যেগুলো দরকার সব করার দরকার নাই, মানে যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি করাই দিব, যেগুলো যেগুলো তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুটাতেই দরকার হবে সেগুলো আমি গুহ স্যারের বই থেকে নিব, ঠিক আছে? তো আর বাকি বিষয়টা হচ্ছে এরকমই, তুমি যে কোনো বই থাকলেই তোমার চলবে, কোনো সমস্যা নাই।
ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছো? ওকে, সবারই হাজারি স্যারের বই, মোটামুটি হাজারি স্যার 2-1 অক্ষরপত্র আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করতেছি। আমি আবার বলি, আমাদের যে পড়াশোনা যে শুরু হচ্ছে সেটার প্রথম জিনিসটা আমাদের হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, এটা দিয়ে আমরা শুরু করব। আজকে আমরা গ্রিন কেমিস্ট্রি দিয়েই শুরু করব, ঠিক আছে? গ্রিন কেমিস্ট্রি, যেহেতু বইয়ের মধ্যে এটা পার্টি ফার্স্টে আছে, এই জায়গা থেকে আমরা শুরু করব। তো আমরা কি তাহলে শুরু করে দেই, কি বলো, তাই না? শুরু করে দেই। ওকে, ঠিক আছে, আল্লাহর রহমতে আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। প্রথম যে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের গ্রিন কেমিস্ট্রি, আমাদের চ্যাপ্টার 4, এটার ফার্স্ট পার্ট, এই জায়গা থেকে আমরা যদি শুরু করি, এটা হচ্ছে, এটাকে বাংলায় আমরা বলতেছি হচ্ছে সবুজ রসায়ন। এটা গ্রিন কেমিস্ট্রিকে আমরা বলবো হচ্ছে, গ্রিন কেমিস্ট্রির বাংলা করলে কি হয়, গ্রিনের বাংলা হচ্ছে সবুজ। তুমি বলবা যে এটা আবার কি হলো, গ্রিনের বাংলা হলো সবুজ আর কেমিস্ট্রির বাংলা রসায়ন, তাহলে গ্রিন কেমিস্ট্রি মানে সবুজ রসায়ন। কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই। এটাই, এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় পরিবেশের ক্ষয়ক্ষতি সবচেয়ে কম হয়। আমাদের যে এনভায়রনমেন্টাল যে পলিউশনগুলো আছে, যে দূষণ হয়, পরিবেশে যে দূষণ হয়, দূষণ রোধ করার জন্য যেই প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয়, সেগুলোই হচ্ছে গ্রিন কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। এটার ব্যাপারটা হচ্ছে এরকম, এটার যদি একটু পটভূমি বলি, আমরা এখানে লিখেছি পটভূমি, গ্রিন কেমিস্ট্রির পটভূমি। এটা যদি তোমাকে আমি একটু পটভূমি বলি, তাহলে আমাদের যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তখন অনেক বেশি কলকারখানা তৈরি হয়েছে। তো কলকারখানা যখন তৈরি হয়, সেটার জন্য জ্বালানি দরকার। তো জ্বালানি যে আছে, তো জ্বালানির জন্য কয়লা জানো যে কয়লা হচ্ছে একটা জ্বালানি। এই যে কয়লা যে আছে, কয়লাকে যখন তোমার পুরানো হতো, কয়লার মধ্যে দেখো, কয়লার মধ্যে কার্বনের সাথে সালফার উপস্থিত থাকে। ঠিক আছে, তো তোমাদের প্রথম বিষয়টা হচ্ছে, যখন আমার ইয়েটা কোথায় গেল, আচ্ছা স্যার, এই চ্যাপ্টারটা টোটাল কয়টা ক্লাস লাগবে? আচ্ছা, পরের হিসাব, কয়টা ক্লাস লাগবে আমি বলে দিব নি। তোমাদের এই চ্যাপ্টার শেষ হবে তোমাদের ফেব্রুয়ারি মাসে, এবং তারপরে 4টার মতো ক্লাস হবে চ্যাপ্টার 1-এর উপরে। মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে পুরো এই 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপরে আমাদের সাইকেল 2 শুরু হয়ে যাবে। সাইকেল 2 আবার আমরা জাস্ট 1.5 মাসের মধ্যে শেষ করে দিব সাইকেল 2। হ্যাঁ, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দিব। তারপরে সাইকেল 2 শেষ হয়ে যাবে যখন, তারপরে আমাদের হচ্ছে সেকেন্ড পেপার শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে। হ্যাঁ, আমাদের জৈব যৌগ থেকে শুরু করে অন্যান্য চ্যাপ্টারগুলো ওখানে শুরু হবে। ওকে, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো, আমাদের এই জায়গায় যদি তোমার এইখানে যে কার্বন আর সালফার আছে, কার্বন আর সালফার এই দুটাই তুমি যদি পুরাও, আমরা জানি কার্বন অক্সিজেনে পোড়ানো হইলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাই না? আবার সালফারকে যদি অক্সিজেনে পোড়াও, তাহলে কি সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে? এটা কি লিখে ফেলো, সবাইকে লিখতেছো? একটু কমেন্ট করো তো, সবাইকে আমার সাথে সাথে লিখতেছো কিনা, সবাই কমেন্ট করো। এখানে আমি মোবাইলটা রেখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই কি লিখছো? কার্বন এবং তোমার
অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড এটা উৎপন্ন করে। ওকে, ঠিক আছে। এখন দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, স্যার লিখছি, হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত কি খাতায় লিখবো? হ্যাঁ খাতায় লিখবা, সম্পূর্ণটা খাতায় লিখবা, রাইট। হুম, ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখো যখন কয়লাকে যখন পোড়ানো হচ্ছে, কয়লার মধ্যে কার্বনের সাথে আলাদা করে সালফারও থাকে। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, আর সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে কি? সালফার ডাই অক্সাইড। এখন খেয়াল করে দেখো এই কার্বন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইড বাতাসে মিশে যায়। কার্বন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইড কিন্তু বাতাসের মধ্যে মিশে বাতাসকে দূষিত করে। বাতাসে মিশে বাতাস দূষিত করে। কিভাবে দূষিত করে? কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস, কার্বন ডাই অক্সাইড একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসটা বায়ুমণ্ডলে উপস্থিত থেকে গ্রিন হাউস গ্যাস মানে, গ্রিন হাউস গ্যাস বিষয়টা হচ্ছে এরকম যে যে সকল গ্যাস বাতাসের মধ্যে যখন মানে বায়ুমণ্ডলে উপস্থিত থেকে তাপ ধারণ করে রাখতে পারে, তাপ ধারণ করে রাখার ফলে আমাদের এনভায়রনমেন্টের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়। এটা তাপ অনেক পরিমাণে ধারণ করতে পারে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা। তো কার্বন ডাই অক্সাইড গ্যাসটা একটা গ্রিন হাউস গ্যাস, বায়ুমণ্ডলে উপস্থিত থেকে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। আচ্ছা, তো গ্লোবাল ওয়ার্মিং যে আছে এটার জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস অনেক ভাবে করেই জড়িত, তাই না? এটা তোমরা জানো মনে হয়। তো এইটা একটা সমস্যা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসলো, বাতাসে আসার ফলে তোমার তাপমাত্রা বেড়ে গেল, তাপমাত্রা বেড়ে গেলে আমাদের হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যেটা সেটা প্রবলেম হচ্ছে। আর সালফার ডাই অক্সাইড হচ্ছে এসিড বৃষ্টির জন্য দায়ী। সালফার ডাই অক্সাইড এসিড বৃষ্টির জন্য হচ্ছে দায়ী। তোমরা এই জিনিসগুলা অ্যাকচুয়ালি এই জিনিসের এই গ্রিন হাউস, তোমাদেরকে আমি একটু বলে রাখি, এই গ্রিন হাউস গ্যাস এবং হচ্ছে এসিড বৃষ্টি, এই দুইটা টপিক আমাদের মূলত এইটার ইন ডেপথ পড়াশোনা আছে চ্যাপ্টার 1 আমাদের পেপার 2 চ্যাপ্টার 1 মানে পরিবেশ রসায়ন। চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশ রসায়ন, এটার নাম হচ্ছে পরিবেশ রসায়নে, ঠিক আছে? এটাতে আমরা একেবারে আলাদা করে করে পড়বো কিভাবে করে এসিড বৃষ্টি সৃষ্টি হয় সেই জিনিসগুলা। এই জিনিসটা আমরা কিসে পড়বো বলতো? পেপার 2 চ্যাপ্টার 1 যে পড়বো, এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত না। তো এখন কলকারখানা যখন অনেক বেশি হয়েছে তখন দেখা গেল যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তারপরে এসিড বৃষ্টি হচ্ছে, তার মানে এনভায়রনমেন্টের অনেক ক্ষতি হচ্ছে। তো তখন থেকেই চিন্তা ভাবনা ছিল যে কিভাবে করে আমাদের পরিবেশকে বাঁচানো যায়, পরিবেশকে কিভাবে করে বাঁচানো যায়। তা পরিবেশকে কিভাবে বাঁচানো যায়, পরিবেশকে বাঁচানোর জন্য অনেকগুলা এরপরে আস্তে আস্তে উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ 1991 সালে গ্রিন কেমিস্ট্রির
সূচনা হয়। মানে এই গ্রিন কেমিস্ট্রি অ্যাকচুয়ালি তোমার অনেক আগে থেকেই। স্যার এটা কি লিখবো? হ্যাঁ এটা লিখবা 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 অবশ্যই লিখবা। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? মানে গ্রিন কেমিস্ট্রির যে বিষয়টা, এটা হচ্ছে 1991 সালে পরবর্তীতে তোমার এটা সূচনা হয়। এই গ্রিন কেমিস্ট্রির আমরা সংজ্ঞা একটু পরে পড়বো। গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে বুঝতে হইলে, গ্রিন কেমিস্ট্রি সংজ্ঞা বিষয়টা এরকম, আমি সংজ্ঞাটা আলাদা করে লিখে দিব, একটু পরে লিখে দিচ্ছি। কিন্তু এটা সম্পর্কে বুঝতে হইলে তোমাদেরকে দুইটা টার্ম বুঝতে হবে। একটার নাম হচ্ছে অ্যাটম ইকোনমি, আরেকটার নাম হচ্ছে ই ফ্যাক্টর। ঠিক আছে? অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর। তো আমাদের যে চাহিদা, আমাদের যে ইচ্ছা, বা ইচ্ছা এটা হচ্ছে এরকম যে যাতে করে আমাদের পরিবেশটা গ্রিনার হয়। গ্রিনার হয় মানে এখানে দূষণ কম থাকে। হ্যাঁ, দূষণ মানে এটা দূষণ বিরোধী একটা কার্যক্রম। এটার মোট 12টা প্রস্তাবনা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়ব। ঠিক আছে? তো প্রথমত আমরা দুইটা টার্ম শিখবো আগে। এখানে কিন্তু আমরা সংজ্ঞা লিখবো, সংজ্ঞা একটু পরে এসে লিখবো। প্রথমে আমরা প্রথম যেই জিনিসটা টার্মটা শিখবো, এটার নাম হচ্ছে অ্যাটম ইকোনমি। লিখে ফেলো, অ্যাটম ইকোনমি। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের সবচেয়ে মানে এই গ্রিন কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, অ্যাটম ইকোনমি। সবাই সবাই দেখো অ্যাটম ইকোনমি কেন ইম্পর্টেন্ট তোমাদেরকে একটু আমি উদাহরণ দেখাই। এখান থেকে এমসিকিউ আসে, দেখো বিভিন্ন বোর্ডে এমসিকিউ আসে। এখানে হাজারি স্যার, গুহ স্যারের যে বইয়ে অঙ্কগুলো আছে সেগুলো যেমন আমরা করব, এইখানে পর পর বুয়েট 22-23-এ কোশ্চেন আসছে সেম অ্যাটম ইকোনমি থেকে, বুয়েট 18-19-এ কোশ্চেন আসছে। আর বোর্ডের কোশ্চেন সাধারণত ক্ষয়ের ক্ষেত্রে যেই জিনিসগুলো আসে এগুলোই ঘুরায় ফেরায় আসে। তাহলে অ্যাটম ইকোনমি অবশ্যই তোমার জন্য ইম্পর্টেন্ট। কথা কি বুঝেছো? আমরা এই জিনিসগুলো করব যে অ্যাটম ইকোনমি থেকে তোমার কোশ্চেন আসবে। অ্যাটম ইকোনমি থেকে আগে অ্যাটম ইকোনমি বুঝবো, ই ফ্যাক্টর বুঝবো, তারপরে আমরা সংজ্ঞা টঙ্গা দিব, তারপরে সংজ্ঞা দিয়ে আমরা নীতিমালার দিকে যাব। সবাই ক্লিয়ার? বুঝেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, আমরা মোটামুটি বুঝেছি অ্যাটম ইকোনমি জিনিসটা কি। লেখো, রাসায়নিক বিক্রিয়ায় কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত লিখি, প্রত্যাশিত উৎপাদ ও মোট উৎপাদের অনুপাতের শতকরা মানকে অ্যাটম ইকোনমি বলে। অ্যাটম ইকোনমি সংজ্ঞা হচ্ছে এটা, যে রাসায়নিক বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ এবং মোট যে উৎপাদ আছে, প্রত্যাশিত যে উৎপাদ মানে আমি যে উৎপাদটা প্রত্যাশা করছি সেটাকে মোট উৎপাদ দিয়ে তুমি যদি ভাগ করো এবং সেটার শতকরা পরিমাণ যদি তুমি নির্দেশ করো, তাহলে সেটাকেই আমরা বলবো পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমিটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। মানে আমরা এভাবে করে যদি বলি যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি সমান হচ্ছে, উপরে থাকবে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত উৎপাদ, নিচে থাকবে মোট উৎপাদ। এই রেশিও এর শতকরা পরিমাণ মানে ইনটু আসবে 100%।
এটাকেই বলবো আমরা অ্যাটম ইকোনমি। কথা কি বুঝেছো? একটু আমাকে জানাও, সবাই কি ক্লিয়ার হয়েছো? আর উই ক্লিয়ার? আমরা কি বুঝেছি সবাই? পোলাপাইন বুঝছো কিনা একটু আমাকে জানাও, বলো বলো বলো। মানে আমি যেই উৎপাদ পেতে চাই আর যেই উৎপাদ আমাদের মোট উৎপাদ আছে সেইটার শতকরা পরিমাণ। তো দেখেছো যে এটা কতটা ইম্পর্টেন্ট। আমরা একটা দেখি যে এটার এমসিকিউ এ যখন আসে তখন এমসিকিউ এর অ্যান্সার কিভাবে করে দিতে হয়। এমসিকিউ এর অ্যান্সার যেভাবে দিতে হয় বুয়েটে আসা অঙ্কগুলোও অ্যান্সার সেম ভাবেই দিতে হবে, আলাদা কিছু না, একেবারেই সেম। ঠিক আছে, একেবারেই সেম। তোমাকে বলেছে এখানে দেখো এটা একটা নাম দিয়েছে, এই জিনিসের দিয়েছে, তোমরা তো এগুলা দেখে ভয় পেয়ে যাও নাকি? জৈব যৌগের কোনো একটা দেওয়া থাকলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে, এটার নাম হচ্ছে ইথানল। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইথানল। এই বিক্রিয়াটা তোমাদের পরিচিত না? এই বিক্রিয়াটা তোমাদের 9 10 এও ছিল কিন্তু। ইথানল আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড মানে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আর এটা তৈরি হয়েছে স্টার, এটা তৈরি হয়েছে স্টার CH3COO CH2CH3। এটার নাম হচ্ছে ইথানয়েট। এই যে 2 কার্বন বিশিষ্ট যেহেতু ইথাইল ইথানয়েট প্লাস হচ্ছে পানি। মানে ওই যে আমরা জানি অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার এবং পানি তৈরি করে। এটা কিন্তু ক্লাস 9 10 এ ছিল তোমাদের, 9 10 এ ছিল। অনেকে মনে হয় জৈব যৌগটা বাদ দিয়ে আসছো, তাই না? অনেকজন কি জৈব যৌগটা বাদ দিয়ে আসছো? যদি বাদ দিয়ে আসো তাহলে তো এটা পড়ো নাই মনে হয়, না হলে তো এটা জানার কথা যে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে ইথাইল ইথানয়েট এবং পানি তৈরি করে। পড়ছো? আচ্ছা ঠিক আছে। এখন দেখো যৌগটির অ্যাটম ইকোনমি কত। এইটা এটা তোমাদের কমন সেন্স, তোমরা আমাকে বলতে পারবা এখানে প্রত্যাশিত উৎপাদ কি পানি নাকি স্টারটা? কোনটা? পানিটা? পানিটা কি প্রত্যাশিত উৎপাদ? পানিটা প্রত্যাশিত উৎপাদ নাকি স্টারটা? কোনটা? অবশ্যই স্টারটা, তাই না? এটা এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত উৎপাদ। তাহলে এই যে প্রত্যাশিত উৎপাদটা যে আছে, এই প্রত্যাশিত উৎপাদের আমরা যদি বলি, এক সেকেন্ড, ওকে লাগবে না। দেখো এই যে প্রত্যাশিত উৎপাদ যেটা আছে আমাদের, সেটাকে সেই জিনিসটাকে উপরে দিব। কারণ এখানে দেখো এখানে বলছে প্রত্যাশিত উৎপাদ থাকবে উপরে, নিচে থাকবে মোট উৎপাদের পরিমাণ। তাহলে প্রত্যাশিত উৎপাদের ভরটা দিয়ে দাও। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি যদি আমি বের করতে চাই, তাহলে আমরা যেটা কাজ করব, প্রত্যাশিত উৎপাদের পরিমাণটা বের করো। সেটা কিভাবে বের করবা? এইটা কিন্তু বের করবা সবগুলোরই আণবিক ভর, মানে মোট আণবিক ভর, মোট মোলের ভর কতগুলো আছে। এখানে তো এটা 1 মোলই আছে, তাহলে প্রত্যাশিত যে উৎপাদটা সেটা 1 মোল। 1 মোলের ভর কত? দেখো তো ভর কত আছে, কার্বন আছে কয়টা? কার্বন আছে এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা কার্বন আছে। তাহলে 4টা কার্বনের ভর হচ্ছে 4 গুণন 12 প্লাস হাইড্রোজেন কয়টা আছে? 3, 2 এ 5 আর 3 এ 8টা আছে হাইড্রোজেন। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 2টা, তার মানে 16 গুণন 2 অক্সিজেন। দেখো আমরা এইভাবে করে লিখি, দেখো তোমার 12 গুণন হচ্ছে 4 প্লাস হাইড্রোজেন আছে হচ্ছে 1 গুণন আমাদের 8 আর অক্সিজেন আছে আমাদের 16 গুণন হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত উৎপাদ। এই প্রত্যাশিত উৎপাদ যতটুকু আছে সেটা তো মোট উৎপাদের কত কত অংশ, এটা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে 12 গুণন হচ্ছে 4 প্লাস 1 গুণন হচ্ছে 8 প্লাস 16 গুণন হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত উৎপাদ, প্লাস পানি আছে হচ্ছে 18। দেখো খেয়াল করো কি বললাম আমি, ভালো করে মনোযোগ দাও। এইটুক জিনিস কি? এইটা জিনিসটাই উপরের জিনিসটা, এইটা আর এইটা সেম, একই জিনিসই লিখছি এখানে, সেম জিনিস।
এর সাথে আরো মোট উৎপাদ, যেহেতু মোট উৎপাদের মধ্যে পানিও আছে, তাহলে পানিটা চলে আসতেছে, পানি 18 গ্রাম, পানির আণবিক ভর কত 18, সেটা আমাদের চলে আসতেছে। তাহলে এই দুইটা করে আমাদের কিসে বের করতে হয়, এটাকে পার্সেন্টেজে বের করতে হয়, তাই ইনটু হচ্ছে 100% করে ফেলো, ইনটু 100% করলে কত আসে বের করো, একটু অ্যান্সার বলো সবাই, একটু অ্যান্সার বলো তাড়াতাড়ি। 12 গুণন 4 প্লাস 8 প্লাস 16 গুণন 2 ভাগ 12 গুণন 4 প্লাস 8 প্লাস 30 প্লাস 18 হচ্ছে 100%, কত আসে 83.01। তার মানে 83.01 যেহেতু আসছে, তার মানে আমরা বলতে পারি 83%, অ্যান্সার হবে 83%, তাই না? সবার অ্যান্সার সঠিক হয়েছে, পারছো? সবাই পেরেছো? আচ্ছা, এটা এই পাশে রাখি। এমসিকিউ ডান, ভেরি গুড, সুন্দর। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা সহজেই কিন্তু একটা মানে এমসিকিউ, হয়তো বা এই এমসিকিউটা তোমাদের আবার বোর্ডে চলে আসবে, এইভাবে করে করে তোমাদের মানে যেটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটাতে ফোকাস বেশি দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, মনে করো পদার্থের 3 অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, আরো একটা অবস্থা আছে সেটা প্লাজমা অবস্থা। এই জিনিস পড়তে 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 তুমি মনে করো যে টাইম কাটাই দিচ্ছ, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তুমি পড়তেছো না। ইম্পর্টেন্ট জিনিসে টাইম বেশি দিতে হবে। তাই কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে কিন্তু পড়ানোর সময় বুঝাই দিব যে দেখবা যে আশেপাশে অনেকবার আসছে, বোর্ডে আসছে, এমসিকিউতে আসছে, তারপরে বিভিন্ন জায়গায় আসছে, এটা ঠিক আছে। স্যার আচ্ছা, সূত্রটা আরেকবার বলতে বলছো। সূত্রটা হচ্ছে এটা, যে মনে করো প্রত্যাশিত উৎপাদ, মনে করো তোমাকে আমি একটু এক্সাম্পল দিই, একটা এই জিনিসটা এখন এক্সাম্পল দিই, ভালো করে দেখো। মনে করো a প্লাস টুয়াইস বি মিলে তোমার সি উৎপন্ন হচ্ছে 3 আর প্লাস হচ্ছে ডি, এটা হচ্ছে উৎপাদ। দেখো ভালো করে মনোযোগ দাও এটা। তো আমি এখানে তোমাকে বলে দিলাম যে এখানে আমাদের প্রত্যাশিত উৎপাদ বা কাঙ্ক্ষিত উৎপাদ, প্রত্যাশিত উৎপাদ হচ্ছে সি, প্রত্যাশিত উৎপাদ হচ্ছে আমাদের সি, ঠিক আছে? প্রত্যাশিত উৎপাদ হচ্ছে আমাদের সি। এখন প্রত্যাশিত উৎপাদ মানে আমি যেটা চাই, যেই জিনিসটা তৈরি হতে আমি আমি মনে করো, ভালো করে মনোযোগ দাও, মনে করো আমি তোমাদেরকে বললাম যে তুমি একটা বিক্রিয়া দিয়েছো যে আমি NaCl তৈরি করতে চাই, NaCl। তো তুমি বিক্রিয়া করালা কি কি, ধরো একটু দেখো, এখানেই দিই। মনে করো তুমি NaCl তৈরি করতে চাও, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত। তুমি কি করলা, NaOH আর HCl বিক্রিয়া করাইলা, HCl এবং NaOH বিক্রিয়া করালা। বিক্রিয়া করানোর পরে ঠিকই NaCl তোমার তৈরি হলো, কিন্তু এক্সট্রা ভাবে তোমার পানি তৈরি হলো। তার মানে এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা আমাদের চেষ্টা ছিল উৎপাদ তৈরি করার, এই কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে বা প্রত্যাশিত উৎপাদটা হচ্ছে আমাদের NaCl বা সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত উৎপাদ। এই প্রত্যাশিত উৎপাদ মোট উৎপাদের কতটুকু, সেটাই আসলে অ্যাটম ইকোনমি। মানে আমরা এখন যদি পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি এটার যদি বের করতে চাই, তাহলে এইটার যেহেতু 1 মোল আছে, 1 মোল ইন্টু আণবিক ভর অফ NaCl, ডিভিশন আসবে NaCl এর আণবিক ভর প্লাস পানির আণবিক ভর, এটা হচ্ছে মোট উৎপাদ, ইন্টু হবে তোমার 100%। বুঝতে পারছো? মানে এটা 1 কেন দিলাম, এটা তো 1 মোল তৈরি হয়েছে তাই 1 দিয়েছি। এটা তো কি তৈরি হয়েছে, আচ্ছা এটা তো আমাদের 1 মোল তৈরি হয়েছে, তাই আমরা 1 দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার হয়েছো? মানে NaCl আমাদের প্রত্যাশিত উৎপাদ, তাহলে প্রত্যাশিত উৎপাদ উপরে NaCl এবং পানির, এটা M মানে আণবিক ভর, কিন্তু M ফর আণবিক ভর, M যে দিয়েছি M ফর হচ্ছে আণবিক ভর। ক্লিয়ার?
আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এইখানে আমি যখন লিখেছি যে প্রত্যাশিত উৎপাদ সি, এইখানে অ্যাটম ইকোনমি কি হবে? এখানে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি যদি আমি দেই, তাহলে সি এর আণবিক ভরের সাথে কিন্তু 3 গুণ যাবে, কারণ এটা 3 মোল আছে, তাই ভাগ 3 গুণন হচ্ছে সি এর আণবিক ভর প্লাস হবে ডি এর আণবিক ভর ইনটু হবে 100%। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না স্যার? বুঝেছেন? আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন? সমতা করা যদি না থাকে সমতা করতে হবে। অ্যাটম ইকোনমির অঙ্কে যদি সমতা করা না থাকে তাহলে অবশ্যই তোমাকে সমতা করতে হবে। ঠিক আছে? কথা বুঝেছো? অ্যাটম ইকোনমির অঙ্কে সমতা করা না থাকলে সমতা তোমাকে করতে হবে। ওকে, ঠিক আছে, তোমরা বুঝে গেছো। এখন দেখো, খেয়াল করো, আরেকটা জিনিস হচ্ছে, আমরা আরো একটা জিনিস লিখে রাখি। তোমরা দেখো, এটা যেহেতু কাঙ্ক্ষিত অনুপাতের সাথে বা প্রত্যাশিত অনুপাতের সাথে মোট উৎপাদের রেশিওর পার্সেন্টেজ, তাই অ্যাটম ইকোনমির পার্সেন্ট যত বাড়ে, অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ যত বেশি, পরিবেশের জন্য সেটি তত ভালো, তত ভালো। অর্থাৎ পরিবেশের জন্য যেটা যত ভালো সেটাকে, অর্থাৎ প্রক্রিয়াটি তত বেশি, তত বেশি গ্রিনার। গ্রিন কেমিস্ট্রি মানে কি? মানে সবুজ কেমিস্ট্রি, সবুজ রসায়ন। কত বেশি সবুজ হবে, যত বেশি সবুজ হবে তত বেশি, এটাকে আমরা বলি গ্রিনার। জিনিসটা হচ্ছে গ্রিনার, তত বেশি গ্রিনার। যে একটা একটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়া কি যত বেশি পরিবেশের জন্য ভালো সেটাকে আমরা বলবো তত বেশি গ্রিনার, প্রক্রিয়াটা তত বেশি গ্রিনার। বুঝতে পেরেছ? পরিবেশের জন্য যত ভালো হবে তত গ্রিনার হবে, তত উপযোগী হবে, পরিবেশের জন্য ভালো হবে। তাহলে অ্যাটম ইকোনমি যত বাড়বে আমাদের জন্য ভালো। বুঝতে পেরেছো? আচ্ছা আসো, আমরা এই দুইটা হচ্ছে বইয়ের অঙ্ক। এই দুটাকে আমরা পরে করি বা আমি হোমওয়ার্কও দিতে পারি। আগে বুয়েটে আসা অঙ্কটা করি, করতে ভালো লাগে না? আরে আমরা অ্যাডমিশন টেস্টের অঙ্ক সহ করে ফেলতেছি, অঙ্ক কি আসে বুয়েটে? আহামরি আমি তোমাকে বলছি না, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট যেইখানে বলো না কেন, ভার্সিটি মেডিকেল যাই বলো না কেন, 90% তোমার কাভার হয়ে যাবে। 90%-90%-এর উপরে কাভার হবে। আমি বলে রাখলাম 90%, তুমি দেখবে সবই পারবা। তোমার যদি আর কোনো কোচিংও না করো কোনোদিন, তুমি তারপরও ইনশাল্লাহ চান্স পাবা যদি আমার সাথে ভালো করে কেমিস্ট্রি কোর্সটা শেষ করো। মানে কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট চান্সের উপরে পাবা আর কি, কেমিস্ট্রির জন্য কোনো প্যারা নাই। দেখো, যথাযথ মানদণ্ড নির্ণয় করে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াগুলিকে সবুজ রসায়নের ভিত্তিতে পছন্দের ক্রমানুসারে সাজাও। ঠিক আছে? মোলের হিসাবটা আরেকবার বলতেছি। এই যে মোলের হিসাব এখানেও বুঝবা তুমি, সমস্যা নাই, মোলের হিসাব এখানেও বুঝবা। মানে কোনটা আমার পছন্দ হচ্ছে সেটা আমরা কি কি পছন্দ কিভাবে করে হবে, কি অনুযায়ী আমরা আসলে এটা দিব, কি অনুযায়ী এটা কোনটা পছন্দ কোনটা অপছন্দ, সেটা আমরা কোনটা সবুজ রসায়নের ভিত্তিতে আমাকে সাজাতে বলেছে। তাহলে আমাকে কি বের করতে হবে? পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। তাহলে আমরা এক নাম্বারের ক্ষেত্রে আমরা যদি পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বের করতে চাই, এক নাম্বারের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, তুমি ইচ্ছা করলে এইভাবে করে লিখতে পারো, জিনিসটা এভাবে করে আগে লিখে ফেলতে পারো যে অ্যাটম ইকোনমি, এটার তুমি পার্সেন্টেজ বের করতেছো। ঠিক আছে? ওকে, তো সেটার জন্য তুমি সূত্রটা লিখে ফেলতে পারো। প্রথমে তুমি সূত্রটা লিখে ফেললা, মনে করো যে প্রত্যাশিত উৎপাদ ভাগ মোট উৎপাদ
ইন্টু 100%। ঠিক আছে, এটা আগে তুমি লিখে ফেললা। দেখো এখন দেখো প্রত্যাশিত উৎপাদ কে আছে 1 নম্বরের ক্ষেত্রে। 1 নম্বরের ক্ষেত্রে প্রত্যাশিত উৎপাদ কে আছে খেয়াল করো। 1 নম্বরের ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত উৎপাদ কে? দেখো C4, এই যে এখানে এখানে এটা একটা জৈব যৌগ, এখানে একটাই জৈব যৌগ আছে, এটা C2H4O। C2H4O এটা আমাদের প্রত্যাশিত উৎপাদ। তাহলে আণবিক ভর লাগবে আমার m of C2H4O। এটা 1 মোল আছে, এর সামনে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, 1 মোলই আছে। আর নিচে কি যাবে মোট উৎপাদ m of C2H4O প্লাস m of কি বলো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস m of H2O ইনটু হবে 100%। দেখো তো বুঝছো কিনা? এই বুঝছো? দেখো দেখো কত পার্সেন্ট আসে। এখন আণবিক ভর বলো, আণবিক ভর কি হবে? আমরা C2H4O এটার আণবিক ভর যদি বের করি, m of C2H4O এটার আণবিক ভর আমরা বের করব। কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা, তাহলে 2 গুণন 12 প্লাস 4 প্লাস হচ্ছে 16, কত আসছে? 44। 44 না, 12 দুগুণে 24, 24 আর 16 আর 4, হ্যাঁ 44। C2H4O। m of ক্যালসিয়াম ক্লোরাইড কত আসে? ক্যালসিয়ামের হচ্ছে তোমার 40 আর ক্লোরিনের হচ্ছে 35.5 ইন্টু হচ্ছে 2, মানে আসে 111। 111। আর m of H2O কত আসে? হচ্ছে 18। এখন মানগুলো যদি বসাই তাহলে উপরে থাকতেছে 44 1 মোল, এখানে থাকছে 44 প্লাস 111 প্লাস 18 গুণন হচ্ছে তোমার 100%। বলো 1 নম্বরে কত পার্সেন্ট আসছে তোমার? 44 ভাগ 44 যোগ 111 প্লাস হচ্ছে 18, এটা আসে আমাদের হচ্ছে 25 পয়েন্ট। তোমাদের কি সবাই একটু অ্যান্সার করো কত আসছে? 1 নাম্বার প্রক্রিয়া কি 25.43% আসছে সবার? সবার কি 25.43% এটা কি এসছে? 25.43 এটা কি পারবা? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ছোট করে দেই, এটা কাজ শেষ যেহেতু, এটা একটু ছোট করে দিলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এটা আমাদের কাজ শেষ, এটা ডিটেইলস করাই দিলাম এটা। আচ্ছা বলো 2 নম্বরে যদি আমরা এখন করতে চাই 2 নম্বরে যে এই জিনিসটা তো আবার আসতেছেই, এটা তো সেম, এদিক দিয়ে দিলে হ্যাঁ আসছে। ওকে ওকে ঠিক আছে, দূর আবার লিখি। আচ্ছা দেখো এখন আমাদের যদি এটা গেল হচ্ছে আমাদের 1 নম্বরে, দুই নম্বরের জন্য আমরা যদি এর পরের পেজে আমরা যদি নিয়ে যাই কন্টিনিউয়েশন,
এটার তাহলে আমাদের কি হবে বলো 2 নম্বরে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি কত হবে এটা আছে কত এটা এটা এই জিনিসটা আছে কতটুকু এটা আছে 2 মোল দেখো উৎপাদ যদি একটাই থাকে মানে যেটা প্রত্যাশিত উৎপাদ সেটাই তো উৎপন্ন হয়েছে উৎপাদ যদি একটাই থাকে সবসময় মনে রাখবা এখানে কি উৎপাদে কি এটার বাদে আর কেউ আছে আর কেউ নাই তুমি কোনো কিছু হিসাব না করে উৎপাদ যদি ডান পাশে একটা জিনিসই থাকে কোনো কিছু হিসাব না করে ওটা 100% অ্যাটম ইকোনমি ধরে নিতে পারো কেন কারণ আমার উৎপাদ যেটা উৎপন্ন হয়েছে সেটার 2 মোল উৎপন্ন হয়েছে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের অ্যাটম ইকোনমি এখানে হবে 2 ইন্টু এম অফ এম C2H4O এটার আণবিক ভরকে 2 দিয়ে গুণ করতে হবে এটা হচ্ছে প্রত্যাশিত উৎপাদ এটা 2 মোল উৎপন্ন হয়েছে তাই 2 দিয়ে গুণ হবে আর আমাদের মোট উৎপাদও উৎপন্ন হয়েছে এটাই 2 ইন্টু এম C2H4O এটাই উৎপন্ন হয়েছে ইন্টু হচ্ছে 100% তাহলে আলটিমেটলি এটার মান বের করা না বের করা একটু আগে যদিও বের করছিলাম আমরা এটা বের করছিলাম 44 সেটা বের করেছিলাম ইচ্ছা করলে এটা 44 2 ইন্টু 44 নিচেও 2 ইন্টু 44 2 ইন্টু 44 করে 100% করে দিয়ে আমরা 100% লিখতেই পারি কিন্তু একটা জিনিস মনে রাখবা যদি ডান পাশে আমাদের কি হয় বলতো ডান পাশে একটা উৎপাদ থাকে একটা মাত্র উৎপাদ আছে একটা মাত্র উৎপাদ থাকলে আমাদের কোনো প্যারা নাই এটা হবে 100% সবাই কি বুঝেছো প্রশ্নে দিয়ে দিবে না থাকলে নিজে বুঝে নিতে হবে স্যার ভাইয়া প্রশ্নে উৎপাদ কিভাবে চিনবো প্রত্যাশিত উৎপাদ কিভাবে করে চিনবো হ্যাঁ প্রত্যাশিত উৎপাদ কিভাবে করে চিনবা এইটা চেনার মেইন বিষয়টা হচ্ছে তোমরা যখন জৈব যৌগ দেখবা যে এটা একটা জৈব যৌগ যদি এখানে কোনো জৈব যৌগ এবং অজৈব যৌগ থাকে যেটা জৈব যৌগ সেটা অবশ্যই প্রত্যাশিত উৎপাদ এটা দেখে তোমাকে চিনতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেওয়া থাকে যদি দিয়ে দেওয়া না থাকে তাহলে মেইন প্রোডাক্ট আর মানে তোমার যেটা বাই প্রোডাক্ট এটা দেখে বোঝা যায় সাধারণত যদি জৈব যৌগ থাকে সেটা অবশ্যই মেইন প্রোডাক্ট হয় ঠিক আছে বুঝতে পেরেছো এটা মাথায় রাখবা আচ্ছা এটা গেল 2 নম্বরে বলো তো 3 নম্বরের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে 3 নম্বরে আমাদের বিষয়টা হলো এরকম পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি সমান বলো কি হবে এইখানে এইটা এম অফ C4H2O3 ডিভিশন এম অফ C4H2O3 প্লাস 4 ইন্টু এম অফ H2O ইন্টু 100% দেখো তো এটা বুঝছো কিনা দেখো এইটা কত মোল আছে এটা কিন্তু 1 মোলই আছে এটা জিনিস 1 মোল আছে এটা প্রত্যাশিত উৎপাদ তাহলে 1 মোল আছে তাহলে উপরে লিখছি C4H2O3 কিন্তু এইটা কিন্তু আছে 4 মোল কয় মোল আছে 4 মোল তাহলে এইটার 1 মোল গুণন এটা 4 মোল মানে এর সাথে কিন্তু যোগ হবে এটা কি ক্লিয়ার বুঝেছো এটা কিন্তু আমাদের যোগ হবে বিক্রিয়াগুলো কি ব্যালেন্স করা থাকবে নাকি ব্যালেন্স করে নিতে হবে তোমাদের নরমালি তুমি পরীক্ষায় এক্সামে ব্যালেন্স আছে কিনা চেক করবা এক্সামে অবশ্যই ব্যালেন্স আছে কিনা চেক করবা তোমাদের বইয়ে যেই অঙ্কগুলো দেওয়া আছে সবগুলাতে ব্যালেন্স করা আছে কিন্তু কোনো স্যার এমন করতেই পারে যে ব্যালেন্স করে দিল না তোমাদের সাথে মজা নিল আর কি এই ঝামেলার মধ্যে পড়ো না তাই ব্যালেন্স করে নিবা ব্যালেন্সটা চেক করে নিবা যে এই পাশে কার্বন 4টা আছে এখানেও কার্বন 4টা আছে এখানে হাইড্রোজেন 10টা আছে এখানে 2টা আর 4 দুগুণে 8টা মানে 10টা আছে অক্সিজেন 7/2 আছে তাই না অক্সিজেন এখানে কত আছে 7/2 ইন্টু O2 মানে অক্সিজেন আছে 7টা পরমাণু তার এখানে আছে 4টা আর 3টা মিলে 7টা পরমাণু আছে এটা কিন্তু তুমি চেক করে নিবা তার মানে ঠিক আছে এটা ব্যালেন্স আছে এটাও ব্যালেন্স আছে এটাও ব্যালেন্স আছে এখানে তো ব্যালেন্স করাই আছে ক্লিয়ার বুঝেছো এই জিনিসটা চেক করে নিবা মানে তুমিও ঝামেলার মধ্যে পড়ো না যে হঠাৎ করে মনে করো ব্যালেন্স করা নাই এমন একটা জিনিস দিয়ে দিল আচ্ছা তাহলে C4 তাহলে আমাদের কি হচ্ছে বলো যে উপরে কত থাকে কার্বন আছে 4টা তাহলে 4 গুণন 12 প্লাস 2 প্লাস 16 গুণন
3 ভাগ, আচ্ছা এটা ইয়ে করে ফেলি, এটার ভ্যালু বের করে ফেলি, এটাকে 98, 4 গুণন 12 48 আর 2 হচ্ছে 50 আর 3 ষোলো 48, 98 এটা। উপরে হচ্ছে 98, নিচে হচ্ছে 98 প্লাস 4 গুণন হচ্ছে 18 ইনটু হচ্ছে 100%। তাহলে কত আসে? 98 ভাগ 98 প্লাস 4 গুণন 18, এটা আসে আমাদের 57.65%। এটা তাহলে দেখো অ্যাটম ইকোনমি, আমরা এখন সিদ্ধান্তের দিকে যাই। তাহলে অ্যাটম ইকোনমির এক নম্বরে আমরা অ্যাটম ইকোনমি পেয়েছিলাম 57.65, 2 নম্বরে পেয়েছি 100%, সরি 1 নম্বরে পেয়েছি 25.43, 2 নম্বরে হচ্ছে 100%, 3 নম্বরে 57.65। তার মানে যেহেতু অ্যাটম ইকোনমি of 3 of 2 is greater than atom economy of 3 is greater than atom economy of 1, সুতরাং কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে সবুজ রসায়নের ভিত্তিতে পছন্দের ক্রম অনুসারে সাজাও। হ্যাঁ, সবুজ রসায়নের ভিত্তিতে আমার পছন্দের ক্রম হলো সেকেন্ড প্রক্রিয়া ইজ গ্রেটার দেন থার্ড প্রক্রিয়া ইজ গ্রেটার দেন ফার্স্ট প্রক্রিয়া। তাহলে প্রথম মানে দ্বিতীয় প্রক্রিয়াটা আমাদের জন্য বেটার। দ্বিতীয় প্রক্রিয়াটা আমাদের জন্য কি? আমাদের জন্য বেটার, কারণ এখানে অ্যাটম ইকোনমি পেয়েছি আমরা 100%, যেইটাতে যত বেশি অ্যাটম ইকোনমি পাবো সেটা আমাদের জন্য তত বেটার হবে। এটাতে পেয়েছি আমরা 57.65%, আর 1 নম্বরে আমরা সবচেয়ে কম পেয়েছিলাম, সেটা হচ্ছে 25.43%। ক্লিয়ার? তোমরা যারা যারা অঙ্কটা বুঝতে পেরেছো সবাই ক্লিয়ার লেখো। অঙ্কটা অনেক সহজ না। বুয়েটে মনে হয় যে বুয়েটে এই টাইপের অঙ্ক আসবে, বুয়েটে এই টাইপের অঙ্ক আসে 10 মার্কের কোশ্চেন আসছে রিসেন্টলি 2 বার, রিসেন্টলি আসছে, মানে 18তে আর 22-এ 2 বার আসছে, আবার আবার আসতে পারে, তোমাদের সময় আসতে পারে। তো এরকম আসলে এগুলো এমসিকিউতেও চলে আসে মাঝে মধ্যে। হ্যাঁ, অনেক ছেলে পেলে এগুলোও পারে নাই। তো এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু, এই যে দেখো 18তে আবার আসছে, দেখো সেম কোশ্চেন, এখানে দেখো এই কোশ্চেনটা দেখো 18 সালে যেটা আসছে, 18-19-এ যেটা আসছে, টাইটেনিয়াম দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়। মানে এখানে তোমার টাইটেনিয়াম যে নিষ্কাশন করতে হবে এটা বুঝাই দিচ্ছে কোশ্চেনের মধ্যেই। টাইটেনিয়াম দুটি ভিন্ন ভিন্ন আকরিক দ্বারা নিষ্কাশন করা যায়। দুইটা প্রসেস আছে, একটা টাইটেনিয়াম অক্সাইডের সাথে ম্যাগনেসিয়াম যোগ করছে, একটা টাইটেনিয়ামে তড়িৎ বিশ্লেষণ করছে, টাইটেনিয়াম এবং অক্সিজেন তৈরি হয়েছে। এখানে টাইটেনিয়ামের আণবিক ভর দেয়া আছে। তোমাদের চ্যাপ্টার 3 পড়ানোর সময় কিসের কিসের আণবিক ভর তোমাদেরকে অবশ্যই জানা লাগবে, সেটাও আমি বলে দিব। এই আণবিক ভর কিন্তু দেওয়া নাও থাকতে পারতো, টাইটেনিয়ামের আণবিক ভর কিন্তু দেওয়া নাও থাকতে পারতো। কিসের কিসের আণবিক ভর জানা থাকতে লাগবে আমি চ্যাপ্টার 3 পড়ানোর সময় বলে দিব। এই চ্যাপ্টারে বেশি না, ওই 1 থেকে 30 পর্যন্ত জানলেই মোটামুটি হয়, আর বাকি যেগুলো যেগুলো লাগে সেগুলো আমি আসলে লিখে দিব। তবে 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই আণবিক ভর সবসময়, পারমাণবিক ভরগুলা অবশ্যই মুখস্থ রাখবা। পারমাণবিক ভর আণবিক ভর তো একই কথাই, মানে ধাতুর ক্ষেত্রে 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভরগুলা মুখস্থ রাখবা, ঠিক আছে, অল টাইম। তো যাই হোক, এখন দেখো, এখন আমাদের বলেছে যে কোন প্রক্রিয়াটা ভালো হবে, মানে সর্বাধিক উপস্থিতি ব্যবহার করে কোন পদ্ধতিটি গ্রিনার হবে। কি হবে? গ্রিনার, মানে কোনটা পরিবেশের জন্য সঠিক অধিক উপযোগী হবে। পারবা কি পারবা না তোমরা একটু সবাই কমেন্ট করে বলো। আকরিক কি স্যার? আচ্ছা 118টাই মুখস্থ আছে। আকরিক কি? আকরিক কি জিনিস বলো তো?
আকরিক জানো? আকরিক আকরিক কি জিনিস? মানে আমরা কোনো একটা পদার্থ যখন যখন নিষ্কাশন করি, বা মনে করো নিষ্কাশনও তো বুঝবে না, কোনো একটা পদার্থ যখন আমি পেতে চাই, মনে করো একটা পদার্থ বা একটা ধাতু আমি পেতে চাই, মনে করো ধাতুর কথা জিজ্ঞেস করি, মনে করো ধাতু আমি একটা পেতে চাই, ধাতুটা ধাতু আকারে তো প্রকৃতিতে থাকে না, ধাতুর অক্সাইড, হ্যাঁ, তারপরে সালফাইড, অনেক কিছু আকারে এটা থাকে। তো এই যে অক্সাইড সালফাইড এগুলো আকারে, যেগুলো আকারে থাকে, যাদের থেকে আমরা সহজেই সহজেই ধাতুটাকে বের করে আলাদা করে নিতে পারি, এদেরকে বলা হয় ওই ধাতুর আকরিক। মানে ওই যৌগগুলাকে, মনে করো জিঙ্কটা জিঙ্ক অক্সাইড আকারে আছে বা জিঙ্ক সালফাইড আকারে আছে, সেটাই হচ্ছে ওই ধাতুটার আকরিক, যেখান থেকে আমি জিঙ্কটাকে আলাদা করে নিতে পারবো, সেটাকেই বলা হয় ওই ধাতুটার আকরিক। পরিবেশে যেই আকারে আছে, মানে তুমি যেই ধাতুটাকে পেতে যাচ্ছ, হ্যাঁ, সেইটাকে তুমি মানে ওই জায়গা থেকে আলাদা করে নিতে পারতেছো খুব সহজেই, মানে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে, অনেক কিছু প্রক্রিয়া আছে, ঠিক আছে, ওই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আলাদা করে নিতে পারতেছি সেই জিনিসটা। পরমাণুর সর্বাধিক উপস্থিত ধারণা বলতে কি বুঝাইছে? ওকে, পরমাণুর সর্বাধিক উপস্থিতির ধারণা বলতে এখানে কি বুঝিয়েছে, কোশ্চেনটা এটা বলেছে, এটা বলতে বুঝিয়েছে, দেখো অ্যাটম ইকোনমি যে আমরা যে পার্সেন্টেজটা বের করতেছি, ভালো করে বুঝো, অ্যাটম ইকোনমির পার্সেন্টেজে উপরে কি আছে দেখো তো, উপরে আছে প্রত্যাশিত উৎপাদ, নিচে আছে মোট উৎপাদ। আমরা যে প্রত্যাশিত উৎপাদটা বের করতেছি, সেইটা কোনটার পার্সেন্টেজে বেশি আছে, মানে যার অ্যাটম ইকোনমি বেশি, সেইটা কিন্তু আমাদের রিলেটিভলি বেশি আছে, যে মোট উৎপাদের মধ্যে এইটা আছে মাত্র 43.43%, এই প্রত্যাশিত উৎপাদের পরমাণুটা জাস্ট আমাদের আছে 25.43%, এইটা কম পরিমাণে আছে, যেটা বেশি পরিমাণে থাকবে সেটাই আসলে বেশি গ্রিনার, এইটাই বোঝানো হয়েছে। যেখানে যেটা বোঝানো হয়েছে যে পরমাণুর বিক্রিয়ক পরমাণু সর্বাধিক উপস্থিতিতে ধারণা থেকে কাঙ্ক্ষিত উৎপাদে, হ্যাঁ, এইটা থেকে ধারণা করে উপরের কোন পদ্ধতিটি গ্রিনার হবে নির্ণয় করো, ঠিক আছে? ওকে, মানে অ্যাটম ইকোনমি বের করে ফেলো তো সবাই, কারা কারা পারবা? অ্যাটম ইকোনমি বের করতে পারবা না? এটা বের করে একটু সিদ্ধান্ত দাও। এটার 1 নম্বরের ক্ষেত্রে অ্যাটম ইকোনমি যদি বের করি, আমি আর সূত্র লিখছি না, যেহেতু তোমরা বুঝেই গেছো, এখানে টাইটানিয়ামের একটা আছে যেহেতু, তাহলে এম অফ টাইটানিয়াম ডিভিশন এম অফ টাইটানিয়াম প্লাস এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু এটা কয় মোল আছে? 2 মোল, ইন্টু কি হবে? 100%। এই তো ঘটনা, ঠিক আছে? ওকে, কত হয়? টাইটানিয়ামের দেওয়া আছে হচ্ছে 47.88 ভাগ 47.88 যোগ ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের কি অবস্থা? ম্যাগনেসিয়ামের হচ্ছে তোমার দেয়া আছে 24.3 প্লাস অক্সিজেনের কি দেওয়া আছে? অক্সিজেনের কিছু দেয়া নাই, তাহলে 16ই ধরি, ইন্টু হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে 100%। দেখো তো কত আসছে, কত এসছে পোলাপাইন বলো? 47.88 ভাগ 47.88 প্লাস 24.3 প্লাস 16 ইন্টু হচ্ছে 2, কত আসছে? পোলাপাইন্স 37.44, অনেকেরই আসছে 37.26 আসছে না কত? আচ্ছা 266 বা 3, আচ্ছা তার মানে আমাদের আসলো হচ্ছে 37.3%। ওকে, ঠিক আছে, 37.3%।
দুই নম্বরে কি হবে বলো? এবার বলছে যে 2 নম্বরের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বের করি। কি করব? টাইটেনিয়াম তো হচ্ছে 47.88 আর এখানে হচ্ছে 47.88 প্লাস 16 দুগুণে হচ্ছে 32 ইন্টু 100%। কত আসে? এটা আসছে, হ্যাঁ ঠিক আছে, তোমার 59.94 অ্যাকচুয়ালি 94%। তার মানে কোনটাতে পার্সেন্টেজ বেশি? দ্বিতীয়টাতে পার্সেন্টেজ বেশি। যেহেতু দ্বিতীয়টাতে পার্সেন্টেজ বেশি, অতএব 2 নং পদ্ধতিটি অধিক গ্রিনার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা তোমরা আমাকে বলো, এই টাইপের অঙ্ক আসলে তোমরা পারবা কি পারবা না? এই টাইপের অঙ্ক এইখানে যে দেয়া আছে, এটা যদি আমি তোমাদেরকে বলি যে এইখানে প্রচলিত পুরাতন পদ্ধতিতে নতুন গ্রিনার পদ্ধতিতে নিম্ন সমীকরণ হতে ইথিলিন থেকে ইথিলিন অক্সাইড উৎপাদন করা হয়, তার মানে ইথিলিন অক্সাইড উৎপাদন করা আমাদের আসলে প্রত্যাশিত, এটা প্রত্যাশিত উৎপাদ। ইথিলিন অক্সাইড ধূম্রজাল সৃষ্টিকারক এবং আর্দ্র বিশ্লেষণের ফলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি হিসাব করো। আচ্ছা পরেরটাতে আমাদের প্রয়োজন নাই, ইথিলিন গ্লাইকল এখানে বিষয় আসে নাই। এখানে ব্যাপারটা হচ্ছে এই ইথিলিন অক্সাইড, ইথিলিন যে অক্সাইড আছে এইটার জন্য এটা যদি প্রত্যাশিত উৎপাদ হয় তাহলে প্রতি ক্ষেত্রে আমরা অ্যাটম ইকোনমি বের করব। পারবো কি পারবো না? এই সবাই পারবা? সবাই কি পারবা? সবাই পারবা? ইয়েস অর নো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটাতে একটু ভুল লিখছি না? এটা এম হবে, হ্যাঁ এম হবে, আণবিক ভর। টি না, ওটা এমই হবে। আচ্ছা দেখো খেয়াল করো, এটা কি সবাই পারবা? পুরাতন বলতে কি বুঝায় এখানে? আচ্ছা টি না, এটা এনই হবে। ওকে আচ্ছা আবার বলি, দেখো খেয়াল করো, তোমাদেরকে এখানে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বের করতে বলছে। তাহলে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বের করতে বললে তাহলে এইটার পরিমাণ, এটা কি প্রত্যাশিত উৎপাদ, এর পরিমাণ থাকবে উপরে আর নিচে থাকবে কি এই তিনটার পরিমাণের যোগফল এটা। আর এইটার অ্যাটম ইকোনমি বের করলে কি হবে? এটা থাকবে উপরে, নিচে থাকবে এই জিনিসটাই, মানে 100%। আসলে নিচেরটাই গ্রিনার হবে, এটা তো বুঝাই যাচ্ছে নিচেরটাই গ্রিনার হবে। এটা কি বুঝো নাই? আচ্ছা তোমরা একটু আমাকে বলো এটা বুঝছো কি বুঝো নাই? মানে এখানে বোঝানো হয়েছে যে আগে এই পদ্ধতি ইউজ করা হইতো, কিন্তু এই পদ্ধতিতে দেখো এত কিছু উৎপন্ন হচ্ছে, এত কিছু উৎপন্ন হওয়ার ফলে এর এখন অ্যাটম ইকোনমি কম আসবে, আর এটা তো 100% আসবে কারণ একটাই উৎপাদ আছে। তাহলে যেহেতু 100% আসবে তাই এটা গ্রিনার পদ্ধতি আর এটা পুরাতন পদ্ধতি। কথা কি বুঝো নাই? কথা কি বুঝছো? ক্লিয়ার? মানে অ্যাটম ইকোনমির জন্যই এটা নিচেরটা ব্যবহার করে, কিন্তু এখানে অ্যাটম ইকোনমিটা বের করতে বলছে আসলে কত, মানে এটা কত সেটা বের করতে বলছে, যে অ্যাটম ইকোনমির পার্সেন্টেজটা তোমাকে বের করতে বলছে। তুমি খালি বের করে দিবা, পারবা কি পারবা না বলো? অ্যাটম ইকোনমি বের করে দিবা, যে আণবিক ভর অফ, কি করবা, আণবিক ভর অফ উপরে যাবে কি C2H4O,
নিচে কি আসবে এম অফ C2H4O প্লাস এম অফ ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস এম অফ H2O, তাই না? ইন্টু হবে 100%। এটাই তো, এই মানটা বের করতে বলছে, বের করো C2H4O। তার মানে এখানেই বের করি 12 গুণন 2 প্লাস 1 গুণন 4 প্লাস হচ্ছে 16 ডিভিশন 12 গুণন 2 প্লাস 1 গুণন 4 যোগ 16 প্লাস এখানে ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস হচ্ছে 35.5 গুণন 2 প্লাস হচ্ছে H2O এর কত, H2O এর হচ্ছে 18 ইন্টু হচ্ছে 100%, কত আসে দেখো তো কত আসে। কার্বনের 12 গুণন 2 প্লাস 4 প্লাস 16 ভাগ 12 গুণন 2 প্লাস 4 প্লাস 16 প্লাস হচ্ছে 40 যোগ 71 যোগ 18, কত আসছে বলো? 25.43%। এইটাকে আরেকবার করছিলাম না আমরা? এটা আরেকবার করছিলাম, দেখো এটা আরেকবার করেছিলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? 2 নম্বরের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, আণবিক ভর অফ M2H4O ডিভিশন আণবিক ভর অফ M2H4O, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কত আসে? 1 ইন্টু কত আসে? 100% তো আছেই সূত্রের, তাহলে 1 ইন্টু 100% মানে কত? এটা অ্যাটম ইকোনমি 100%। তার মানে অতএব কি দুইটারই পার্সেন্টেজ বের করতে বলছে। গ্রিন আপ তো বুঝাই গেছে যে এটা গ্রিন আপ, বুঝছো কি বুঝো নাই আমারে জানাও, সবাই কি বুঝছো, ক্লিয়ার হইছো? পারবা? একটা উৎপাদ থাকলেই সেটা আসলে কি 100%, একটা উৎপাদ থাকলেই সেটা কত? সেটা কিন্তু 100%, বুঝছো? এই বলো, কোনো বইয়ে এইটা, এই যে মানটা, এই জিনিসটা দেওয়া না থেকে তোমার কি থাকে বলো দেখি, কি জিনিস দেওয়া থাকে জানো? এইটা পারমাণবিক মানে এই উৎপাদের ভর নিচে দেওয়া না থেকে নিচে থাকে বিক্রিয়কের ভর। বলো, কোন বইয়ের মধ্যে কিসের ভর দেওয়া আছে? উৎপাদের ভর দেওয়া না থেকে উৎপাদের ভরের জায়গায় কোন বইয়ে নিচে উৎপাদের ভরের জায়গায় স্থলে বিক্রিয়কের ভর দেওয়া থাকে। সেটা কি বলো, সেটা কি? সেটা সঠিক না ভুল? সেটা কি বলো, সেটা ঠিক না ভুল? আমাকে একটু বলো, সেটা ঠিক থাকবে না ভুল থাকবে? কোন বইয়ের মধ্যে যে বিক্রিয়কের জায়গায় উৎপাদের জায়গায় বিক্রিয়ক দেওয়া আছে, সেটা কি ঠিক না ভুল বলো দেখি, কি হবে? হ্যাঁ ভুল, রং, হ্যাঁ সেটা কি? এই যে রং, সেটা হচ্ছে রং, রং লিখছি, এখানে লিখতে হবে সেটাও সঠিক, সেটাও সঠিক, সেটা ভুল না, সেটাও সঠিক। এটা এটা দুই ক্ষেত্রেই সেম অ্যান্সার আসবে, এই নিয়ে প্যারা খাইও না, এই নিয়ে প্যারা খেও না পোলাপাইন, জীবন তোমাদের সারখার হয়ে যাবে, এই প্যারা খাইও না। হ্যাঁ, মনে করো না যে ওটা ভুল, ওটা একই জিনিস, সেম জিনিস। আরে এই পাশে 6টা কার্বন আছে, ওই পাশে 6টা কার্বন, এই পাশে 6টা হাইড্রোজেন, ওই পাশে 6টা হাইড্রোজেন, এই পাশে 6টা অক্সিজেন, ওই পাশে 6টা অক্সিজেন, তাহলে এই পাশের যত মোট আণবিক ভর আছে এই পাশেরও কি সব ভরগুলো সেম না? তুমি এইখানে
এই মানটা যে যোগ করছো এখানে যত আসছে, মনে করো এই যে যার ক্ষেত্রে 100%ই মনে করো বের করছো, হ্যাঁ, বা এর আগের অঙ্কটারই কথা চিন্তা করো, হ্যাঁ, এটা তোমার কাছে মনে করো যে এই যে C2H4O নিচে দিছো, তুমি C2H4O নিচে না দিয়ে C2H4O এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে দিছো না দিয়ে এইটা যদি বের করতা, C2H4O এর মান যত আসছে, C2H4O এর মান কত আসছে দেখি তো, যে আচ্ছা এটা তো দেখলেই হচ্ছে, কার্বন আছে এখানে কয়টা, দুইটা, এখানেও কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে চারটা, এখানেও হাইড্রোজেন আছে চারটা, হাফ ইন্টু O2 মানে একটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন আছে, তাই এর ভর আর এর ভর কি ডিফারেন্ট নাকি সেম? এর ভর কি ডিফারেন্ট নাকি সেম? পোলাপাইন বলো, এইটার ভর যদি তুমি নাও, যে এই পুরা মোট বিক্রিয়কের ভর যদি নাও, তার মোট বিক্রিয়কের ভরও তো এইটাই আসবে, এই যে এই ক্ষেত্রে এই যে এটাতে যা আছে এটাতে তা আসবে, এই পাশে যা আছে এই পাশেও তো তা আসবে, বুঝো নাই এখনো? বুঝছো ওটা কি সেম নাকি আলাদা? সেম নাকি আলাদা বলো, সেম না আলাদা? মানে আরেকবার একটু বুঝাই দিব, বলবো, ধরো তোমাকে আমি বললাম H2 2H2 প্লাস O2 মিলে 2H2O, এই পাশের যদি ভর দেখো, যদি এটা সমতা ঠিক থাকে, সমতা কিন্তু ঠিক করতে হবে, সমতা যদি ঠিক থাকে তাহলে এই পাশে মোট ভর কত হয়, 2 গুণন এইটা হচ্ছে 18, তার মানে কি এই পাশে 36 গ্রাম আছে, এই পাশে মোট ভর কত গ্রাম আছে বলো, এই পাশে যদি 18 দ্বিগুণে 36 গ্রাম থাকে, এই পাশে কত গ্রাম আছে, তাহলে 2 গুণন H2 মানে কি 1 ইন্টু 2 মানে 2, এখানে আছে 4 গ্রাম, এখানে আছে কত গ্রাম, 32 গ্রাম, তাহলে 32 গ্রাম আর 4 গ্রাম যোগ করলেও কত গ্রামই হবে, 36 গ্রামই হবে কি হবে না? বলো, বিক্রিয়কের মোট ভর আর উৎপাদের মোট ভর সমান নাকি আলাদা? মানে মোট ভর মানে কি আণবিক ভর, মোট ভর বলি নাই কিন্তু, এটা যে আণবিক ভর, আণবিক ভর সেম না আলাদা? সেমই তো, তুমি নিচে এটারটা দাও আর এটারটা দাও, সেমই আসবে। কথা বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, এই প্যারা কিন্তু খাওয়া যাবে না, যে অনেক জায়গায় বিক্রিয়ক দেওয়া আছে, আল্লাহ বিক্রিয়ক দিব না উৎপাদ দিব, যে এইটা দিবা সেটাই হবে, কোনো প্যারা নাই, বুঝছো? কোনো প্যারা নাই। আচ্ছা, তোমরা তোমাদের এই যে 12টা বেজে যাচ্ছে, আমরা আমরা সাধারণত 1.5 ঘন্টা করে পড়বো, নর্মালি আমরা 1.5 ঘন্টা পড়বো, মানে খুব কম সময় হবে যে 1.5 ঘন্টার জায়গায় আমরা 1.5-2 ঘন্টা পড়বো, এটা খুব কম সময় হবে। আজকে যদিও একটু লেটে আমরা শুরু করেছি, আমরা 10টা 15 থেকে শুরু করার চেষ্টা করব, 11:45 থেকে 12টার মধ্যে আমরা শেষ করব। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? তবু ভর আর আণবিক ভরের মধ্যে পার্থক্য কি? ভর বলতে মনে করো, ভর আর আণবিক ভরের মধ্যে পার্থক্য কি, একজন কোশ্চেন করছো, খুব সুন্দর কোশ্চেন করছো। বিষয়টা হচ্ছে যে এইখানে অনেক সময় লিমিটিং বিক্রিয়ক থাকতে পারে, অনেক সময় অনেক কিছু থাকতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি এইটার যদি 5 গ্রাম বিক্রিয়া করে, এটার যদি 5 গ্রাম বিক্রিয়া করে, এইটার কত গ্রাম বিক্রিয়া করবে, তাহলে এইটার এই পাশে 5 গ্রাম বিক্রিয়া করলে কিন্তু এই পাশেও 5 গ্রাম বিক্রিয়া করবে এমন কোনো কথা নাই, 5 গ্রামের সাথে 5 গ্রাম বিক্রিয়া করবে এমন কোনো কথা নাই। কথা কি বুঝছো? মানে বিষয়টা হচ্ছে কতটুক বিক্রিয়া করে সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। এখানে আমরা আণবিক ভরের বিষয়ে যদি আনি, যে এর মোট আণবিক ভর, এর মোট আণবিক ভর যদি আমি যোগ করি, ভরের সংরক্ষণশীলতা নীতি হয়ে যাবে। এই কিসের সংরক্ষণশীলতা নীতি বলতো? ভরের সংরক্ষণশীলতা নীতি হয়ে যাবে, সংরক্ষণশীলতা নীতি। কিন্তু এইটা এইটা মানে শীলতা কি হলো, ভরের সংরক্ষণশীলতা, তাই না? যে বিক্রিয়কের মধ্যে যতগুলা ভর থাকবে উৎপাদের মধ্যে ততগুলা ভরই থাকবে। আচ্ছা, আমি আমি এটা ফিনিশ করে দেই আজকের পড়াশোনা। আমি তোমাদেরকে একটা কথা বলি, এইটা নিজেরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক এইচডব্লিউ থাকবে। আর এইখানে একটা যৌগ আছে, এই যৌগটার নাম এখানে লেখা আছে যে ম্যালেইক অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে কি? এটা 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 তোমরা এটা কি তোমরা জানো অ্যানহাইড্রাইড মানে কি? অ্যানহাইড্রাইড মানে কোনো একটা জায়গা থেকে পানি বের করে নিলে যেই জিনিসটা তৈরি হয় সেটাকে অ্যানহাইড্রাইড বলে। যেমন অ্যাসিড অ্যানহাইড্রাইড, দুইটা অ্যাসিডের মধ্যে থেকে যদি একটা পানি বের করে নেওয়া যায় তাকে অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে।
তাহলে ম্যালেইক অ্যাসিড বলে একটা জিনিস আছে। এখানে এখানে আমি আগে একটা জিনিস খালি লিখে দিই, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ ইজিলি পারবা। এর আণবিক ভর গুণন 2 দিবা, ডিভিশন এর আণবিক ভর গুণন 2 প্লাস 4 গুণন পানির আণবিক ভর 4 গুণন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। তাহলে সেখান থেকে অ্যাটমিক ইকোনমি এর বের করবা, এর বের করবা। পারবা কি পারবা না? ইয়েস অর নো, এটা একটু আমাকে বলো, এটা কি পারবা কিনা? পারবো কিনা? পারলে ইয়েস বলো, না পারলে নো বলো। আমি একটু সবারটা দেখতে চাই, পারবা কি পারবা না, এটা আগে আমি একটু দেখতে চাই। এইচডব্লিউ কোন সানির স্যার পারবা কি পারবা না? হ্যাঁ, প্র্যাকটিস শিট ওইভাবে দেওয়া হবে। পারবা? রুটিন কি? রুটিন তো শনি সোম বুধ রাত 10:15টার দিকে, আর রবি আর হচ্ছে শুক্রবারে হচ্ছে রাত 10:30 সকাল 10:30টায়। এটা তো প্রথমেই লিখে দিছি। না, কার্বন ডাই অক্সাইড জৈব যৌগ না, কার্বন ডাই অক্সাইড তো অজৈব যৌগ। এখানে মেইন উৎপাদ হচ্ছে এটা। টেলিগ্রামে গ্রুপ না ভাই, আণবিক ভরটা একটু ক্লিয়ার করে দেন। পারবো না, আচ্ছা আচ্ছা শুনো, তোমাদের সাধারণত সাধারণত এইটা জিনিস জাস্ট একটু মনে রাখবা, এখানে ম্যালোইক অ্যানহাইড্রাইড বলে একটা জিনিস আছে। ম্যালোইক অ্যানহাইড্রাইড তো আর পানি বা কার্বন ডাই অক্সাইড নয়, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মেইন উৎপাদ। এটা দেখে তো বোঝা যায় নাকি? এবং দুইটা তেজে এটা দেখে, এটা তো পানি মেইন উৎপাদ হইতে পারে না। এখানে পানি তো H2 আর O2 বিক্রিয়ায় পানি হচ্ছে মেইন উৎপাদ। আমাদের তৈরি করা দরকার তো হচ্ছে ম্যালোইক অ্যানহাইড্রাইড। এখানে ভরটা তুমি মানে ইয়ে করো, চিন্তা করো, চিন্তা করো। 1 নম্বরে তুমি চাও অ্যাটমিক ইকোনমি বের করতে, একজন বলতেছে যে পারতে একটু কষ্ট হবে। আমি একজনেরও যদি কষ্ট হয়, আমি ম্যাক্সিমাম টাইমে আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব, যেটা একজনেরও কষ্ট হবে। কিন্তু চেষ্টা করতে মাঝে মাঝে দিব, বাসায় চেষ্টা করতে। প্রথম দিন যেহেতু আমি মেনে নিলাম যে হ্যাঁ, এতগুলো করার পরও তুমি বুঝো নাই এখনো যে অ্যাটমিক ইকোনমি কিভাবে বের করে। অ্যাটমিক ইকোনমির পার্সেন্টেজ আমরা যদি বের করতে চাই, তাহলে আমি যেই জিনিসটা বের করতে চাই এটার মান বের করতে চাই, তাহলে আণবিক ভর বের করবো এটার, তাকে 2 দিয়ে গুণ করব। মানে আমি তো চাই যে এটা, সেটা কিন্তু 2 মোল আছে, 2 ইন্টু এর আণবিক ভর। ঠিক আছে, 2 ইন্টু এর আণবিক ভর, 2 ইন্টু হচ্ছে M C4H2O3 এর আণবিক ভর এটা। আর তৈরি হয়েছে মোট উৎপাদ এইটা, এইটা এবং এটা। তাহলে উপরের যে জিনিসটা আছে 2 ইন্টু M মানে আণবিক ভর, C4H2O3 প্লাস 4 অণু উৎপন্ন হয়েছে পানি, 4 ইন্টু H2O, 4 ইন্টু M of H2O প্লাস 4 ইন্টু কার্বন ডাইঅক্সাইড, M of কার্বন ডাইঅক্সাইড। এটা ইন্টু কি হবে বলো? ইন্টু হবে 100%। পারবা না? বুঝছো? না পারার কিছু আছে? বলো দেখি, না পারার কিছু আছে? কোনো কিছু না পারার আছে কিনা আমাকে একটু বলবা। এই টু লিখলাম। এইটার আণবিক ভর কিভাবে বের করব? কার্বন আছে 4টা, তা কার্বনের আণবিক ভর কত? 12। কয়টা আছে? 4টা, গুণন 4। হাইড্রোজেন আণবিক ভর কত? 1। আছে কয়টা? 2টা, ইন্টু 2 প্লাস অক্সিজেন এর আণবিক ভর কত, পারমাণবিক ভর কত? এগুলো কিন্তু পারমাণবিক ভর করে, এটা যেহেতু অক্সিজেন আমাদের এখানে পরমাণু আছে, দেখো কার্বন পরমাণু আছে 4টা, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, আছে 4টা। হাইড্রোজেন পারমাণবিক ভর 1, আছে 2টা। অক্সিজেন পারমাণবিক ভর 16, আছে 3টা। ভাগ আবার এই একই মান 2 ইন্টু 12 গুণন 4 প্লাস 1 গুণন 2 প্লাস 16 গুণন 3, এটা 4 গুণন, আমরা তো একবারই লিখে দিতে পারি। পানির আণবিক ভর কত? 16 আর 2 হচ্ছে 18, 4 গুণন 18 একবারই লিখলাম। প্লাস কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 12 আর 16 দুগুণী 32, মানে কত? 44। তাহলে 4 ইন্টু 44 একবারই লিখতে পারো, ইন্টু 100%। বুঝছো? ক্লিয়ার? পারবা? এখন বলো কি হবে?
এটা কি বুঝছো? ক্লিয়ার? এটা কি বুঝছো? কত আসে? একটু অ্যান্সার দিয়ে দাও, কত আসে? কি লিখছো? কত আসছে এটা? 2 ইন্টু 12 গুণন 4 প্লাস 2 প্লাস 16 গুণন 3 ভাগ 2 গুণন 12 গুণন 4 প্লাস 2 গুণন 2 হচ্ছে 16 গুণন 3 প্লাস হচ্ছে 4 গুণন 18 প্লাস 4 গুণন 44। হ্যাঁ 44.14%, 44.14% এটা আসছে। দ্বিতীয় নাম্বারটা, দ্বিতীয় নাম্বারে কত আসছে? দ্বিতীয় নাম্বারটা হোমওয়ার্ক দেই নাকি? HW দেই নাকি? দ্বিতীয় নাম্বারটা এটা তো পারবা। দ্বিতীয় নাম্বারে শুধু কি এখানে এটা নাই, মানে ওই যে 4 ইন্টু ইয়া নাই। আচ্ছা করেই দিই, কি করবো আর, বলা পাইন, করেই দিই। তাহলে 2 গুণন 12 গুণন 4 প্লাস 1 গুণন 2 প্লাস 16 গুণন 3 ডিভিশন 2 গুণন 12 গুণন 4 প্লাস 1 গুণন 2 প্লাস 16 গুণন 3, শুধুমাত্র এখানে 4 গুণন তোমার 8 গুণন S2 আসবে, এখানে আসবে 8 ইন্টু S2, S2 মানে হচ্ছে 18। কত হবে? সাতান্ন দশমিক 64। কথা বুঝছো? ওকে ঠিক আছে, ওকে। তাহলে এটা হইলো। আচ্ছা আমরা অ্যাটমিক ইকোনমির সংজ্ঞাটা দিয়ে তারপরে আমরা শেষ করি না? অ্যাটমিক ইকোনমির সংজ্ঞা, অ্যাটমিক ইকোনমির সংজ্ঞাটা কি? দেখো, রাসায়নিক বিক্রিয়ায় আচ্ছা লাস্টের ইয়াটা কি হলো? দুইটাই বের করলাম, কিন্তু সিদ্ধান্ত কি? কোনটা গ্রিনার? অ্যাটমিক ইকোনমি থেকে বিকাশ করো কোনটা গ্রিনার, কোনটা বেশি গ্রিনার হবে? এটা আছে 44, ওটা আছে 57, তার মানে এই 2টা হবে গ্রিনার। আচ্ছা একটু আমাকে বলো, এটাতে ঝামেলা আছে কিনা? সবাইকে ক্লিয়ার হইছো? একটু আমাকে বলো। ওকে এটা কি বুঝছো? ক্লিয়ার? ওকে ঠিক আছে। এখন দেখো একটা জিনিস মনে রাখো, একজন বলছে যে স্যার এত আস্তে কেন? এত আস্তে এই কারণে, এখানে তোমাদেরকে আমি যে পড়াচ্ছি আমার একটা মিশন আছে। মিশনটা হচ্ছে তোমরা যাতে সবাই বুঝো। মানে আমি অ্যাডমিশন টেস্টে, হ্যাঁ, যখন পড়াই তখন আর একটু ফাস্ট করি, যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে বা ইয়েতে, যাতে তোমরা সবাই বুঝো, প্লাস
এগুলো এতটাই ইম্পর্টেন্ট, দেখো যে বুয়েটেও 2বার আসছে, বিভিন্ন মেডিকেলেও পরীক্ষায় আসছে, তারপরে বিভিন্ন তোমাদের পরীক্ষাতেও আসছে। তাই এগুলো একটুও যাতে গ্যাপ না থাকে তোমাদের, সেটা খুবই জরুরি। আর প্রথম ক্লাস, টু স্লোলি তোমরা পড়ো, বিষয়টা মাথার মধ্যে প্রবেশ করাও স্লোলি স্লোলি। আমার কাছে মনে হয় তোমাদের এই স্লোলি তোমরা পড়তে পড়তেই তোমাদের পুরাটা তুমি দেখবা যে আরে 2-3 দিনের মধ্যে বস হয়ে গেছো। ঠিক আছে, তুমি বেশি না 2 সপ্তাহ ক্লাস করেই তুমি বুঝবা যে তুমি বস হয়ে গেছো, কোনো প্যারা নাই। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়ায় বর্জ্য প্রশমনের প্রশমন দরকার নেই, বর্জ্য যথাসম্ভব হ্রাস ও যথাসম্ভব হচ্ছে বর্জ্য হ্রাস করবা এবং উন্নত উন্নত মানের পরিবেশ বান্ধব উৎপাদের নিমিত্তে রাসায়নিক বিক্রিয়ায় বজ্র যথাসম্ভব হ্রাস এবং উন্নত মানের পরিবেশ বান্ধব মানে কি বলে পরিবেশ বান্ধব উৎপাদের নিমিত্তে ব্যবহৃত পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বলে। এটা সংজ্ঞা অনেকভাবে দেওয়া যায়, মানে বিষয়টা হচ্ছে এরকম যে দেখো আমাদের অ্যাটম ইকোনমির যেটা মেইন উদ্দেশ্য, এটা হচ্ছে গ্রিনার করা। গ্রিনার করা কখন হবে? যখন আমাদের, দেখো ভালো করে বুঝো, ভালো করে মনোযোগ দাও, আমরা এই যে এই পার্সেন্টেজ যখন আমরা নির্ণয় করতেছি, পার্সেন্টেজটা যে নির্ণয় করতেছি, আমরা কার পার্সেন্টেজ নির্ণয় করতেছি? এই যে এই উৎপাদ, যেটা প্রত্যাশিত উৎপাদ আছে সেটা। তাহলে প্রত্যাশিত উৎপাদ যত আমি পার্সেন্টেজ বেশি পাবো, এর বাই প্রোডাক্ট যেগুলো আছে সেই বাই প্রোডাক্ট যখন কম থাকবে, দেখো বাই প্রোডাক্ট যখন নাই তখন কিন্তু 100%, অ্যাটম ইকোনমি কিন্তু 100%। যখন বাই প্রোডাক্ট অনেক বেশি থাকবে তখন কিন্তু এটা পার্সেন্টেজ তত কমতে থাকে। এই বাই প্রোডাক্ট গুলাকেই আমরা বলতেছি বর্জ্য বলতেছি। তো এই যে বর্জ্যগুলো আছে, এই বর্জ্যগুলা তোমাকে কমাইতে হবে এবং পরিবেশ বান্ধব যে বর্জ্যগুলা তুমি যখন কমাবা তখন তোমার উৎপাদটা এটা যথাসম্ভব তোমার, এই যে দেখো বর্জ্য তুমি হচ্ছে যথাসম্ভব হ্রাস করতেছো এবং উন্নত মানের পরিবেশ বান্ধব তোমার উৎপাদ তৈরি করতেছো। উৎপাদের তৈরির ক্ষেত্রে কিছু নীতিমালা যদিও আছে, আমরা নীতিমালা 12টা আছে, 12টা নীতিমালাই আমরা দেখবো যে কি কি নীতিমালা বেসিসে এগুলো করা হয়, এগুলো আমরা দেখবো। তো উন্নত মানের তুমি উৎপাদ তৈরির জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। এটা কি বুঝেছো? ক্লিয়ার? বুঝছো? অ্যাটম ইকোনমি এর গ্রিন কেমিস্ট্রি কি একই না? অ্যাটম ইকোনমি জিনিসটা, এই গ্রিন কেমিস্ট্রি জিনিসটা হচ্ছে গোটা প্রক্রিয়াটা মানে পরিবেশ আমি যে সুন্দর রাখবো এই প্রক্রিয়াটাকেই বলি আমরা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তার মধ্যে একটা নিয়ামক হচ্ছে অ্যাটম ইকোনমি, যার পার্সেন্টেজ, অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ যখন বেশি হবে তখন ওইটা তত বেশি গ্রিনার হবে। মানে পুরা বিষয়টা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, যেটা দিয়ে আমরা আসলে এগুলো মেজার করতেছি। কেন মেজার করতেছি? গ্রিন কেমিস্ট্রির কারণে আমরা চাই গ্রিনার হোক, পরিবেশে দূষণ কম থাকুক।
পরিবেশটা ভালো থাকুক, এটাকে বলি আমরা গ্রিন কেমিস্ট্রি। এইটার মধ্যে একটা নিয়ামক হচ্ছে অ্যাটম ইকোনমি, যেটা পার্সেন্টেজ বেশি হলে আমরা বলি যে হ্যাঁ পরিবেশটা গ্রিনার হবে। তাহলে কথা কি ক্লিয়ার, বুঝেছো? ক্লিয়ার হয়েছো? মানে এটা হচ্ছে একটা নিয়ামক জাস্ট অ্যাটম ইকোনমি। এরপরে দেখবা, এর পরের দিন আমরা দেখবো যে ই ফ্যাক্টর বলে একটা জিনিস আছে। এই যে ই ফ্যাক্টর, ই ফ্যাক্টরের মান আবার যত বাড়ে তত পরিবেশের জন্য ক্ষতিকর। উল্টা, ই ফ্যাক্টরটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর, এটার মান যখন যত বাড়ে তত পরিবেশের জন্য ক্ষতিকর। তো এই জিনিসটাও গ্রিন কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। ই ফ্যাক্টর আবার অ্যাটম ইকোনমি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পুরাটাই হচ্ছে আমাদের এই গ্রিন কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা কি সবাই আজকের ক্লাসটা বুঝতে পারছো? ইয়েস অর নো সবাই একটু কমেন্ট করো। সবাই কি ক্লাসটা বুঝতে পারছো? আমি একটু পরে পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা তোমার ইয়ের সাথে, আমাদের ফেসবুকে যে ক্লাসটা আছে তার সাথে পিডিএফ এ লিংক করে দিব। সবাই ক্লিয়ার, বুঝেছো? ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।